দেয়ালে জলের দাগ যেন বন্যা দাগ রেখে গেছে, শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন। কেউ কেউ বলতেই পারেন আমাদের শিক্ষা ব্যবস্থার ওপরও গভীর দাগ ফেলেছে এই দুর্নীতির বন্যা। আর সেই দাগীদের তালিকা এবার 7 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সেই নিয়েই প্রথম প্রশ্ন। পরীক্ষা শুরুর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা রাজ্যে। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে দাগীদের তালিকা। এসএসসিকে ডেডলাইন সুপ্রিম কোর্টে। বারবার অযোগ্যদের পাশে দাঁড়িয়ে আসলে কাদের আড়াল করতে চাইছে রাজ্য? দ্বিতীয় প্রশ্ন। কোনো মন্ত্রী চেয়েছিলেন তাঁর প্রার্থীরা চাকরি পাক, সেই জন্যই কলঙ্কিত গোটা নিয়োগ প্রক্রিয়া। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তে কি আদৌ সামনে আসবে সেই সব মন্ত্রীর নাম? তৃতীয় প্রশ্ন। নিয়োগে গরমিলের জন্য রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদই দায়ী, তাদের জন্যই যোগ্যরা আজ রাস্তায়। আজ স্পষ্ট বলল সর্বোচ্চ আদালত। এরপর শাসক দল বিরোধীদের চাকরি খেগো বলে আক্রমণ করবে কোন যুক্তিতে? চতুর্থ প্রশ্ন। দাগীরা যদি পরীক্ষায় বসে ফল ভুগতে হবে এসএসসিকে। কারচুপি করলেই হস্তক্ষেপ করবে আদালত, তদন্ত যাবে সিবিআইয়ের হাতে। আজ সাফ জানালো সুপ্রিম কোর্ট। এবার কি অন্তত সেপ্টেম্বরে এসএসসির পরীক্ষা স্বচ্ছভাবে করবে রাজ্য সরকার? পঞ্চম প্রশ্ন। আপনার ছেলে আইসিসি প্রেসিডেন্ট, লক্ষ কোটি টাকার ব্যাপার। পরিবারতন্ত্র ইস্যুতে অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী। নিজের পরিবার দেখুন, পাল্টা বিজেপি। তবে কি 26-এ শাসক বিরোধী দুপক্ষেরই হাতিয়ার হতে চলেছে এই পরিবারতন্ত্র? ষষ্ঠ প্রশ্ন। একদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় হাজিরা 96%, অন্যদিকে তৃণমূল নেতৃত্বের ছবি দেয়া পাঞ্জাবি পরলেন অধ্যক্ষ। একই দিনে কলকাতার শিক্ষাক্ষেত্রে দুটো ছবি। উপাচার্য যেখানে শিরদাঁড়া সোজা রাখলেন, সেখানে কেন দলদাসের মতো আচরণ করলেন অধ্যক্ষ? তবে শুরুতেই দেখাবো আজকে সব থেকে বড় খবর। 7 দিনের মধ্যে চিহ্নিত দাগীদের নামের তালিকা প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেখুন। 7 দিনের মধ্যে দাগীদের তালিকা প্রকাশ করতে হবে, এসএসসিকে স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। পড়তে হলো সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখেও। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শুরু থেকে মূল একটাই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে, কারা যোগ্য কারা অযোগ্য। বারবার এসএসসিকে চাল কাকড় আলাদা করতে বলেছে আদালত, কিন্তু তা করেনি এসএসসি, যার ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে দাগী চাকরি প্রাপকদের তালিকা। তালিকায় কারচুপি করা হলে তদন্তভার সিবিআইকে দেওয়ার হুঁশিয়ারিও দিল সর্বোচ্চ আদালত। দাগীরা নতুন পরীক্ষায় বসলে তার ফল ভুগতে হবে এসএসসিকে, স্পষ্ট জানালেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন। এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে, কিন্তু তারা করেননি। বৃহস্পতিবার এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার দাগীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে কমিশনকে কড়া ব্যবস্থার মুখে পড়তে হবে। এসএসসির কাছে দাগীদের তালিকা রয়েছে, তারা যদি দাগীদের ছাড় দেয় তাহলে তার ফল ভুগতে হবে। এখন যাবেন কোথায়? যাওয়ার তো কোনো রাস্তা নেই। 2 তারিখ ইজ নকিং দ্য ডোর। আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকটা পদক্ষেপের দিকে যে তীক্ষ্ণ নজর রাখা হবে, বৃহস্পতিবার তা বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, এসএসসির ওপর আমরা নজর রাখছি। নির্দেশ নিয়ে কারচুপি করা হলে হস্তক্ষেপ করা হবে। পরীক্ষা শেষ হলে সুপ্রিম কোর্ট যাচাই করে দেখবে। যদি অভিযোগকারী দেখাতে পারেন যে একজনও দাগীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, যদি তার তালিকা থাকে, তাহলে সেটি সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। তালিকায় কারচুপি করা হলে আদালত সেটা সিবিআইকে দেবে, যাতে তারা দাগীদের খুঁজে বের করতে পারে। সরকারের কাছে সব তথ্য আছে। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাক্ষাৎ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন। বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীর কাছে জানতে চান, আগের নির্দেশ অনুসারে দাগীদের তালিকা জনসমক্ষে রেখেছেন, হ্যাঁ কি না? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে হ্যাঁ বলেন। বিচারপতি তখন প্রশ্ন করেন, ওয়েবসাইটে নাকি সংবাদপত্র, কোথায় প্রকাশ করেছেন? এসএসসির আইনজীবী তখন স্বীকার করেন দাগীদের তালিকা প্রকাশ করা হয়নি। বিচারপতি প্রশ্ন করেন, এসএসসি কেন দাগীদের নাম গোপন করতে চাইছে? কমিশনের আইনজীবীকে তিনি বলেন, আপনি কয়েক সেকেন্ড আগে বললেন যে তালিকা প্রকাশ করেছেন।
তখন দুঃখ প্রকাশ করে 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করার কথা বলেন এসএসসির আইনজীবী। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 7 দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড কে আনটেন্টেড, এই হচ্ছে অর্ডার। এসএসসি এবার কি করবে? দাগিদের তালিকা সামনে আসার পর কি হবে সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, এতদিন কি বলা হচ্ছিল যে এই 26,000 শিক্ষক শিক্ষিকার জীবনে যে চূড়ান্ত অনিশ্চয়তার অন্ধকার নেমে এলো তার জন্য দায়ী মামলাকারীরা। মামলাকারীদের পেছনে কে? বলা হচ্ছিল এ রাজ্যের শাসক বিরোধী শক্তি। বলা হচ্ছিল যে আদালতে মাননীয় বিচারপতিদের কলমের একটা খোঁচায় এক লহমায় চাকরি গেল 26,000 শিক্ষক শিক্ষিকার। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এই নিয়োগ দুর্নীতির জন্য দায়ী এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার আর কেউ নয়। মন্ত্রীদের প্রার্থীদের চাকরি দিতে গিয়ে কালিমা লিপ্ত হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া, আজ বলে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে এই তীব্র ভৎসনার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে চিহ্নিত দাগিদের তালিকা। যদি একজন দাগি শিক্ষক বা শিক্ষিকাও পরীক্ষায় বসে কিংবা দাগিদের তালিকায় যদি কোনো গরমিল হয় তাহলে আবার সিবিআই তদন্তের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। আজ আমার প্রথম বক্তা আইনজীবী ফিরদৌস শামীম। আমার প্রথম প্রশ্ন থাকবে তার কাছে যে বারবার বলা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এই প্রথমবার বলছে না দাগিদের তালিকা কেন প্রকাশ করা হয়নি। এই মন্ত্রীদের প্রার্থীদের নামগুলো বা টাকা দিয়ে যারা চাকরি কিনেছেন সেই শিক্ষকদের নামগুলো সামনে এসে যাবেই বলে কি এই দাগিদের তালিকা ইচ্ছাকৃতভাবে এতদিন প্রকাশ করা হয়নি? ফিরদৌস, দেখুন, এই দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছিলেন যে দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। আজকে যে নির্দেশ, সেই নির্দেশে চাইলে আমি ওই 3টে লাইন পড়ে দিতে পারি, জাস্ট পড়ে দিই। লার্নেড সিনিয়র কাউন্সিল, যিনি এতক্ষণ বলছিলেন, অ্যাপিয়ারিং ফর দ্য WBCSSC মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্টেটস অন ইনস্ট্রাকশন দ্যাট দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট হু আর সিলেক্টেড whose selection has been set aside by the High Court and confirmed by this court would be placed in the public domain that is on the website of the WBCSSC within 7 days. অর্থাৎ যিনি সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ার করেছিলেন তিনি অন ইনস্ট্রাকশন বলেছেন 7 দিনের মধ্যে আপলোড করে দেব। মানে এই নির্দেশটা আগেই ছিল সুপ্রিম কোর্টের যে দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এবং সেই দাগিদের যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ ছিল এই রাজ্য সরকার এবং এই এসএসসি তাদেরকেই নতুন সিলেকশন প্রসেস যেটা 7 তারিখে পরীক্ষা কন্ডাক্ট হবে সেখানে বসানোর চেষ্টা করেছিল। শুধু নয়, তাদের হয়ে যখন সিঙ্গেল বেঞ্চ বলল না এই দাগিরা বসতে পারবে না, তাদের হয়ে ডিভিশন বেঞ্চে গলা ফাটাতে চলে গেল কারা? এই যাকে দেখছেন স্টেটমেন্ট দিতে সেই তৃণমূল সাংসদ, তিনি বললেন যে না এটা ডাবল জিওপার্ডি, এতে 2বার শাস্তি দেওয়া হচ্ছে, এদের পরীক্ষায় বসতে দিতে হবে। ফলে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে দাগিদের। এবং বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান ছিল অন ক্যামেরাও 7ই জুলাই, আমি সেটা পরে আসবো। ফিরদৌস একদম। এবার এই দাগিদের পরীক্ষায় বসতে দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে আবার কলুষিত করতে চাইছিলেন। আমি আজকে একটা কথা বলে যাচ্ছি, আমি চাইবো এটা এবিপি সেটাকে সংরক্ষিত করে রাখুক। আমি বলছি এই নতুন তালিকা যেটা তৈরি হবে না সেই তালিকাও ত্রুটিযুক্ত তালিকা তৈরি। কেন বলছো এত বড় কথা? আমি একদম আবার ঘুরে ফিরে আরেকটা সিবিআই তদন্ত একদম বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং সেটা বিশ্বাস করি তার ভিত্তি আছে বলেই করি। তার কারণ হচ্ছে এরা তালিকাটা তো প্রকাশ করতে চাননি এই কারণেই যে এই তালিকা প্রকাশ হয়ে গেলে আসলে তো অনেকটা অংশ বাদ চলে যাবেন, সেই অনেকটা অংশ বাদ যাওয়া থেকে যতটা অংশ বাঁচিয়ে নেওয়া যায় সেই জন্যই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করেননি। উল্টে তারা চেষ্টা করেছেন বারবার সেই সমস্ত টেন্টেড অর্থাৎ দাগি ক্যান্ডিডেটদের যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে তাদের আবার ঘুরপথে চাকরি দেওয়া যায়। ফলে এই চেষ্টা আমি বলছি আজকের রায়ের পর কেন তোমার মনে হচ্ছে যে রাজ্য সরকার অবশেষে এখন এই 7 দিনের পর যে বা 7 দিনের মধ্যে যে তালিকাটা প্রকাশ করবে তাতে গরমিল থাকবে? দেখুন এটা তো অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন কেন? আমি দেখুন এখানে অনেকে একজন বসেও আছেন, জিজ্ঞাসা করুন যে টেন্টেড ক্যান্ডিডেট যাদের লিস্ট বেরিয়েছিল এর আগে, মানে যাদের চাকরি বাতিল হয়েছিল বিশেষ করে নবম দশমের, তাদের মধ্য থেকে অন্ততপক্ষে 2 জন পাওয়া গেছে যাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। তারপরে পরবর্তীতে তাদের সম্বন্ধে বলা হয়েছে একটা নোটিশ দিয়ে যে অ্যাডমিট কার্ডটা দিচ্ছে এটা প্রভিশনাল,
এটা ফাইনাল অ্যাডমিট কার্ড না, যেটা সাবসিকুয়েন্ট নোটিফিকেশন এসছে। তার কারণ কি? তার কারণ এটা এখনো চেষ্টা রয়েছে ওই টেন্টেড ক্যান্ডিডেটের যেন তেন প্রকারেণ যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে দেওয়া যায়। এবার ধরুন 15,000 টেন্টেড আছে, যদি অন্ততপক্ষে 5,000 জনকে বসিয়ে দেওয়া যায়, অন্ততপক্ষে 5,000 জনের কাছ থেকে রক্ষা পাবো, তাদেরকে টাকা ফেরত দেওয়া থেকে। তার কারণ হচ্ছে দেখুন সব থেকে বড় নির্দেশ আছে এই টেন্টেড ক্যান্ডিডেটদের 12% সুদ হিসেব করে মাইনের টাকা ফেরত দিতে হবে। ফলে সেই অংশ এখনো হয়নি। তুমি বলছো তারা যাদের টাকা দিয়েছে এবার তাদের চাপ দেবে যে আপনি টাকা ফেরত দিন। ইয়েস, আসল গল্পটি হচ্ছে এরা তো আর এমনি চাকরি পাননি, এরা সব সাদা খাতা জমা দিয়েছেন। তার কারণ ওই সমস্ত নেতা নেত্রীদের টাকা দিয়েছেন, দিয়ে চাকরি পেয়েছেন। ফলে এই যে টাকা ফেরতের গল্প যখনই আসবে না, তারাও তখন টাকা ফেরত নিতে চলে যাবে। ফলে এই সংখ্যাটা যতটা কমিয়ে দেওয়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে যেটা এখনো কমপ্লাই হয়নি, যেটা আমরা সেই জন্য আমাদের আবার কন্টেম্প পিটিশন ফাইল করতে হয়েছে। কেন? আগামী 2 তারিখ শুনানি আছে। আমরা বলেছি ওএমআর শিট, প্রতিটি ওএমআর শিট পাবলিশ করতে হবে। নবম দশমের ওএমআর শিট পাবলিশড হয়েছিল, এখনো একাদশ দ্বাদশের ওএমআর শিট পাবলিশড হয়নি। সেই ওএমআর শিট পাবলিশ করতে হবে, পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে। তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দিষ্টভাবে নির্দেশ আছে যে পাবলিক ডোমেনে এই ওএমআর গুলোকে নিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত সেই পাবলিকেশন হয়নি। সেটা যদি হয় তাহলে জানা যাবে যে লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্টটা ত্রুটিযুক্ত নাকি ত্রুটি মুক্ত। সেটা যদি না হয় তাহলে কিন্তু ধন্যবাদ ফিরদৌস। আমি এখানে দুটো অংশ, আমার পরবর্তী বক্তা প্রতাপ রায়চৌধুরী, তাকে পোডিয়ামে যেতে অনুরোধ করব। উনি গোসাবার পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, মানে চাকরি হারিয়েছেন এরকম শিক্ষক। আমি ওনার কাছে যাওয়ার আগে একটা অংশ বলবো যেটা ফিরদৌস শুরু করলো, যে আগেই নির্দেশ ছিল আবার দ্বিতীয়বার কেন নির্দেশ দিতে হলো, নাটকীয় সংলাপ আছে। কিন্তু এই আলোচনার এই পর্যায়ে না, নিশ্চয়ই এই আলোচনায় ঘুরে ফিরে আসবে। তার ভেতরে প্রথমে মিথ্যা, তারপর আসল সত্য, তারপর না জানা, এরম নানা বিষয় একটার পর একটা পরতে পরতে এসেছে। আজকে যারা লাইভ স্ট্রিমিং শোনার সুযোগ হয়েছে তারা জানেন। দেখুন, আমি পরবর্তী চাকরিহারা শিক্ষক আমার বক্তা বলেই আমার মনে আছে যে তারা যে প্রথম দিন থেকে এই দাবিটা করছিলেন, যারা স্টুডিওতে আসছিলেন অথবা তাদের প্রত্যেকটা ধর্ণা মঞ্চে চাকরিহারা শিক্ষকরা যেখানে আন্দোলন করছিলেন, সর্বত্র যে নির্দিষ্টভাবে দাগিদের তালিকা অবিলম্বে প্রকাশ করা হোক। এই দাবি যখন এই চাকরিহারা শিক্ষকরা তুলেছেন, তখন চাল আর কাঁকর আলাদা করার প্রশ্ন উঠেছে, তখন তুলেছেন। এই দাবি তারা তুলেছেন যখন ওই 26,000-এর চাকরি চলে গেল সেই দিনও। তখন এই চাকরিহারা শিক্ষকদের যুক্তি ছিল যারা স্পেসিফিক্যালি টেন্টেড বা দাগি তাদের নামগুলো সামনে আনা হোক। তা সত্ত্বেও দাগিদের নাম কিন্তু প্রকাশ করা হয়নি। আজ সুপ্রিম কোর্ট অবশেষে বলেছে যে কর্তৃপক্ষ ইতিমধ্যেই এতগুলো মানুষের জীবন ধ্বংস করেছে, মানুষ কার্যত রাস্তায় এসে বসেছে। আমার ভাষা নয়, সুপ্রিম কোর্ট এই ভাষায় আজকে তাদের পর্যবেক্ষণে বলেছেন, এবং তার জন্য আদালতকে দায়ী করা হয়েছে। মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছেন, ইজ ইট ফেয়ার? সর্বোচ্চ আদালত নিজেই প্রশ্ন তুলেছে, ইজ ইট ফেয়ার? এবং আপনাদের অসহায়তার কথা, এই চাকরিহারা শিক্ষকদের অসহায়তার কথা আজ আদালতের এই ভৎসনাতেও কিন্তু উল্লেখ করতে হয়েছে। কি বলবেন প্রতাপবাবু? নমস্কার সুমনবাবু। নমস্কার। আজকে বিচারপতি উনি বলেছেন যে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। প্রথমেই আমি আমাদের সম্পর্কে একটু বলি। আমরা বিধ্বস্ত, আমরা ক্লান্ত, মরণাপন্ন অবস্থা আমাদের এর মধ্যেই প্রিপারেশান নিতে হচ্ছে। দেখুন, সরকারি চাকরি এটা পেতে যেমন কষ্ট আমরা শুনেছি, যেতেও ততটাই কঠিন। কিন্তু এখন সেটা খুব সহজ হয়ে গেছে, বিনা অপরাধেই চলে যায়। আমার দুর্নীতি নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না, এ নিয়ে আপনারা আলোচনা করবেন, অনেক আলোচনা হয়েছে। বিচারপতিরা তাদের রায়ে 3 তারিখের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান যিনি বিচারপতি আছে সঞ্জয় কুমার, তাদের দুজনের রায়ে 3 এপ্রিল বলেছিল যারা স্পেসিফিক্যালি আনটেন্টেড, বিগত বেশ কয়েকদিনের আইএ ফাইল এমএ ফাইলের প্রসঙ্গে বিচারপতিরা আমাদেরকে এখন আনটেন্টেড বলছে। অর্থাৎ আপনি স্বীকার করে নিচ্ছেন আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, আপনি আমাদের আবার পরীক্ষায় বসাচ্ছেন কেন? যদি পরীক্ষায় বসাচ্ছেন তাহলে একটা বিকল্প সরকারকে বলুন যে করতে, একটা ডিপার্টমেন্টাল এক্সাম, সেটা তো করাই যায়। মানে ধরুন এই 9 বছর 10 বছর স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি, সেই 16 সালে আমরা যতজন পরীক্ষা দিয়েছি আর এই 9 বছর ধরে যতজন বিএড পাস করেছে সবাইকে আবার একসাথে আপনারা পরীক্ষায় বসাচ্ছেন।
এতে আখেরে না আমাদের লাভ হচ্ছে, আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট আমাদের এক্সট্রা এক্সপিরিয়েন্সে 10 নম্বর দিচ্ছে বলে তাদের অভিযোগ হলো যে আমরা তো চাকরিই পাবো না। প্রথমত আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই বা এই কথাটা বলতে চাই যে আমাদের শূন্যপদটাকে আপনারা নিজেদের শূন্যপদ বলে ভাববেন না, এটা আমাদের যোগ্যভাবে পাওয়া অথচ কেড়ে নেওয়া একটা আমাদের পদ। তো বিচারপতির আপনারা এত অপারগ কিভাবে হয়ে গেলেন? আপনাদের কাছে যখন সিবিআই এর ডেটা আছে, আপনারা বলছেন যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে আমরা ডেটা পেয়েছি, আমরা ডেটা স্ক্যান টিকেট থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল উদ্ধার করেছি, 2টো ফাইল আমাদের কাছে আছে। এসএসসির কাছে যদি অন্তত যে কোনো একটা কপি থাকতো তবু আমরা মেনে নিতাম। তাহলে সিবিআই যে ডেটা উদ্ধার করেছে তার ভিত্তিতেই বলছেন এই ব্যক্তি অযোগ্য, এ পরীক্ষায় বসতে পারবে না, টাকা ফেরত দিতে হবে। আবার আপনারা আমাদের পরীক্ষায় বসাচ্ছেন, তার মানে কোথাও না কোথাও স্বীকার করছেন আমরা যোগ্য। তা যোগ্য যদি হই আমরা এই এত লক্ষ্যের সাথে কেন পরীক্ষায় বসবো? 35,000 শূন্য পদ আর আবেদনকারী 5,80,000। আপনি আবেদন করতে প্রতাপবাবু আসলে তফাৎটা যোগ্য আর অযোগ্যই তো হলো না, চিহ্নিত অযোগ্য এবং বাকিরা, এ বিচিত্র। এবং সেই বাকিরার মধ্যে সবাই যোগ্য, এই হলফনামাটা এই বক্তব্যটা এসএসসি দিল না। দেখুন এসএসসি ওরা দুর্নীতি করেছে, ওরা ওদের বক্তব্য রেখেছে। আমার আজকে না তারপরেও যদি বলতো যে এরা হচ্ছে স্পেসিফিক্যালি টেন্টেড, বাকিরা যোগ্য, জাস্ট এই দুটো শব্দ বললেই আপনাদের আর বসতে হতো না। এসএসসি বলেছে, আমি এসএসসির হয়ে এখানে ওকালতি করতে আসেনি, কিন্তু এই কথা এসএসসি হলফনামা আকারে জানিয়েছে এই এরা অযোগ্য এরা যোগ্য। না 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 সম্পূর্ণ ভুল, আপনাকে যে বলেছে সম্পূর্ণ ভুল কথা বলেছে। কল্যাণ ব্যানার্জি বলেছেন না না একদমই বলেনি, হতেই পারে, ভুল ইনফরমেশন থাকতেই পারে। আমি এসএসসি চেয়ারম্যানের আবার কষ্ট করে আর্কাইভ থেকে ইন্টারভিউটাও দেখিয়ে দিতে পারি, শুধু ওনার কোট অ্যান্ড কোট আপনি শুনে রাখুন আপনার তথ্যের জন্য, যে এসএসসি এরা হচ্ছে চিহ্নিত অযোগ্য। আমার সাংবাদিক প্রতিনিধি আমার সহকর্মী কৃষ্ণেন্দু প্রশ্ন করছে বাকিরা কি যোগ্য? কিন্তু এটা আপনি অনেক আগের কথা বলছেন না, উনি 3বার তারপরে বলেছেন যখন এই নিয়ে যখন শুনানি চলছিল। আপনাকে জানিয়ে রাখি প্রতাপবাবু, একবারও এসএসসির তরফে বলা হয়নি বাকিরা যোগ্য। তাহলে আপনাদের এই দুর্ভোগের মানে মুখোমুখি হতো না। কিন্তু আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের সুপ্রিম কোর্টের এই যে আদেশ, এতে ওর আশার আলো কোথাও কি আদৌ দেখা যাচ্ছে? সব থেকে বড় কথা, প্রতাপবাবুর সঙ্গে একটা জায়গায় আমি 300% একমত, যে ভাবুন এত কষ্ট করে কত বিনিদ্র রজনী কাটিয়ে একজন প্রার্থী, একজন মেধাবী যোগ্য আমাদের ঘরের ছেলেমেয়েরা একটা সরকারি চাকরি পেল। এবার কে দুর্নীতি করলো, কে তদন্ত হবে, কে করবে, রাজ্যের এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি সব বাদ দিন, কিন্তু সেই ছেলেটা সেই পাওয়া চাকরিটা তার খারিজ হয়ে গেল। সে আবার একদম ফ্রেশার্স, যাদের হয়তো 10 নম্বর তারা কম পাচ্ছে, কিন্তু যাদের প্রস্তুতি অন্য একটা জায়গায়, আর এনারা অভিজ্ঞ হয়তো, কিন্তু এনারা সেই প্রস্তুতির মধ্যে নেই। এত বছর পরে তাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে। আবার বলছি, চূড়ান্ত অনিশ্চয়তার একটা জায়গা তৈরি হচ্ছে। এতজন মানুষ এবং তাদের ঘিরে এতগুলো পরিবার, যাদের হয়তো মানে পারিবারিক পরিকল্পনা, পারিবারিক দৃষ্টিভঙ্গি, আর্থিক দায়বদ্ধতা সমস্ত কিছু এই কবছরে পাল্টে গেছে। আমি এইখান থেকে আজকের আবার সুপ্রিম কোর্টের এই যোগ্যদের কিভাবে প্রতাপবাবুদের জীবন নষ্ট হয়েছে এবং তার জন্য কারা দায়ী, সুপ্রিম কোর্ট কি বলল আজকে দেখাবো। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দায়ী। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তাদের পর্যবেক্ষণে এরকমই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। একটা রাজ্যের যোগ্য শিক্ষকের যোগ্য চাকরি চুরি করেই যে নির্বাচিত সরকার সংবিধানকে শপথ নিয়েছে। বিরোধীরা বারবার দাবি করে এসেছে এসএসসির নিয়োগ দুর্নীতি আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহা, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। অর্থাৎ এক কথায় বললে যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। গত বছর 2রা মে একটি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। ওই বছরই 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার তাঁর পর্যবেক্ষণে বললেন, ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং রাজ্য সরকার দায়ী। তাদের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা রাস্তায় নেমেছেন, তারা বিশৃঙ্খলা তৈরি করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে। এটা কি ঠিক? তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, তুলে তারা উৎসব করেছেন, তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন, তাদের বিভিন্ন সময় মিটিংয়ে রেখে বিরিয়ানি ডিম ভাত খাওয়াচ্ছেন, নাচ গান করাচ্ছেন, এসবের খরচাটা তারা তো এই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছেন। সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14 সেপ্টেম্বর। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরবর্তী বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ, তোমরা এতদিন বলেছো এবং ভারতবর্ষে একমাত্র তৃণমূল কংগ্রেসই এইভাবে প্রকাশ্যে বলেছে। ঘটনাচক্রে আজও যা বলা হয়েছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশ শুধু পক্ষপাতদুষ্টই নন, তারা তৃণমূল বিরোধী। এমনকি কখনো কখনো বিচারপতিদের নাম করেও তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে। কিন্তু এটা তো দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। একটা নির্বাচিত সরকার এবং সরকারের অধীনস্থ সংস্থা সম্পর্কে সুপ্রিম কোর্টের আস্থা এতটাই কম যে আজকে মাননীয় বিচারপতি বলছেন, উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইউ, হোয়াট ইউ আর ডুইং, প্লিজ বি মাইন্ডফুল ইফ ইউ ডু এনি টিঙ্কারিং উইথ আওয়ার অর্ডার্স। ভাবতে পারেন, প্রায় হুঁশিয়ারির মতো শোনাচ্ছে। তারপর সুপ্রিম কোর্ট বলছে যে এত কম আস্থা এই সরকারের এবং তার সরকারি সংস্থাগুলোর সদিচ্ছার ওপর যে 7 দিনের মধ্যে শুধু দাগিদের নাম প্রকাশ করতে হবে তাই নয়, যদি সেই তালিকা কোনোভাবে ট্যাম্পার করা হয়, এই শব্দটাও আমি ধার করছি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য থেকে, তাহলে সোজা সিবিআই তদন্তের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। এটা হাইকোর্ট নয় অরূপ, এই অনাস্থা শটান সুপ্রিম কোর্ট থেকে আসছে। এবার কি বলবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একাংশ নাকি এই আক্রমণ আপাতত তোমরা মুলতুবি রাখছো? সুমন, তোমার কথা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদের সম্পর্কে তৃণমূল বলার থেকেও বরঞ্চ হাইকোর্টের বিচারপতিরা নিজেরা কি বলেছেন। আমার মনে পড়ছে আজ থেকে বছর দেড়েক আগে সম্ভবত তোমারই শোতে এসেছিলেন সেই বিচারপতি, যিনি পরবর্তীকালে নিজে বলেছিলেন যে আমি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলাম এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছিল। ঘটনাচক্রে তিনি আজকে বিজেপির এমপি। তাই বিচার ব্যবস্থার প্রতি চেয়ারটা নড়বড়ে করে দেওয়ার কাজটা ওনারা করেছেন। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও পর্যবেক্ষণে জানাচ্ছেন যে যারা বিভিন্ন বিচারালয়ের দায়িত্বে রয়েছেন তারা যেন সেখান থেকে রিটায়ার করার সাথে সাথে রাজনৈতিক দলে যোগদান না করেন, তাতে বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। এটা আমাদের কথা নয়। হ্যাঁ, তুমি তো চমৎকার কোট করলে, তাতে তো তোমার বিচার ব্যবস্থার উপর ভরসা বাড়ার কথা। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেকস এন্ড ব্যালেন্সের পার্ট। এবার আমি মূল প্রসঙ্গে আসি সুমন। আজকে ঘটনাচক্রে ফিরদৌস যে জাজমেন্টটার কথা এখানে কিছুটা পড়লো, ফিরদৌসের মানে ও খুব সুন্দর করে বোঝাচ্ছিল, কিন্তু ওই অশ্বত্থামা হয়তো ইতিগজ। এখানে বারবার করে বলা হচ্ছে যে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে আপলোড করার জন্য। বাস্তবে তো তা নয়। আজকে যে এটা অ্যাপিল নাম্বার পিটিশন 23784, সেখানে ফিরদৌস পড়ছিল লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর WBSCSC। আমি আর রিপিট করছি না জায়গাটা। দ্যাট ইজ অন ওয়েবসাইট অফ দ্য WBCSSC উইদিন 7 days। পরের লাইনটা পড়লো না। উই টেক দ্য স্টেটমেন্ট অন রেকর্ড যে লার্নেড সিনিয়র কাউন্সিল এসএসসি নিজেই বলছে যে আমরা 7 দিনের মধ্যে লিস্টটা তুলে দেবো। এইটা নির্দেশিকা নয়, এসএসসি নিজে বলছে। দ্বিতীয়ত কিরাম জানেন তো, ও সত্য বলছে, ও সত্য বলছে। কেন? অরূপের বক্তব্যের পর আমি ধীরে সুস্থে সংলাপটা পড়বো। আমি আজ মন দিয়ে সুপ্রিম কোর্টে ফলো করেছি। প্লিজ অরূপ। এইবার আমি বলি, আমাদের এখানে বসে রয়েছেন একজন এমন ব্যক্তি যার যন্ত্রণাটা সবচেয়ে বেশি, সম্ভবত প্রতাপ বাবু ওনার নাম। আমি ওনার বেশ কিছু প্রসঙ্গের সাথে, পয়েন্টের সাথে আমি 200%, 300% তো সহমতি। আজকে ধরুন এই যে টেন্টেড আর আনটেন্টেড বলা হচ্ছে, চাল আর কাকর বাছা, এই কয়েনেজগুলো তো বারবার করে ব্যবহার হচ্ছে। এই চাল আর কাকর বাছার মধ্যে দিয়ে যখন সুপ্রিম কোর্ট বলছে টেন্টেড আর আনটেন্টেড, কিসের ভিত্তিতে? যে সিবিআই এর উদ্ধার করা ডেটা, তার হার্ড ডিস্ক থেকে, সার্ভার থেকে, মিরর ইমেজ থেকে পাওয়া ডেটা, পঙ্কজ বনসাল ইত্যাদি সকলে শুনলাম। সিবিআই যে সিলবন্ধ খামে দিয়েছে রিপোর্টটা, তার বেসিসেই টেন্টেড আনটেন্টেড ভাগাভাগি হচ্ছে। এইবার ধরুন
আজকে এর আগে আমরা কোর্টের ক্ষেত্রেও কি দেখলাম, আমি এই যে আপনি বলছেন কোর্টের উপর তো তুমি বিশ্বাস বললে না রাখাই, যে চাল আর কাঁকড়টা মেশালো কে, মিশলো কি করে, আমি এটাও তো বলছি, বলতে আমাকে হবে। বলতে দিন একটুখানি। কোর্টের কথাটা বললেন, দেখুন ধরুন এর আগে ওই মসিহার সাময়িক সময়ে কোর্টে অঙ্কিতা অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসের এক নেতার মেয়ে, তার চাকরি চলে গিয়েছিল, আমরা দিনের পর দিন ঘন্টাখানেক সঙ্গে সুমন আলোচনা করেছি। অঙ্কিতা অধিকারী চাকরিটা যিনি পেলেন তার নাম ববিতা সরকার। শুধু একটু আমি সংশোধন করে দিই, নেতা নন, শিক্ষা প্রতিমন্ত্রী। নেতা তো বটেই, নেতা তো বটেই, শিক্ষা প্রতিমন্ত্রী এইখানে মানছি। কি বলছো, দুটো পোস্টে তুলনা হয়? যখন এই ঘটনাটা ঘটেছে তখন তিনি আবার বামপন্থী ছিলেন হয়তো সম্ভবত। না তৃণমূলের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। ঘটনাটা বলছি না, আমি বলছি পরবর্তীকালে, তার আগে তো তিনি বামপন্থী নেতা ছিলেন। দ্বিতীয় কথা কেউ বলতে পারে, বলার যোগ্য সবার আছে। মুশকিল হচ্ছে ধরুন অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হলো, চাকরি পেল কে কোর্টের নির্দেশে ববিতা সরকার। পরবর্তীকালে দেখা গেল ববিতা সরকারের স্কোরশিটেও অসঙ্গতি রয়েছে, যার জন্য ববিতা সরকারের চাকরিটাও চলে গেল। তার মানে কোর্টের তত্ত্বাবধানে কিছু হলে সেখানেও তো কোনো না কোনো এররের সম্ভাবনা থাকছে, যার জন্য চাকরিটা গিয়ে অনামিকা রায় তৃতীয় ব্যক্তি চাকরি পেলেন। একটু শেষ, যদি সব কথায় আপনারা কন্ট্রাডিক্ট করেন তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এসএসসি আজকে ধরুন 7 দিন পরে টেন্টেডের তালিকা আপলোড করলো। টেন্টেডের তালিকা আপলোড করলে তাহলে একটা বলুন যে টেন্টেডের তালিকা যখন আপলোডেড হয়ে গেছে তাহলে আনটেন্টেড কারা? আনটেন্টেড বাকি যারা পুরো রয়েছে তারা আনটেন্ট। আপনি বলছেন এখন হলফনামা দিতে হবে। আমার বক্তব্য, আপনি যখন বলছেন টেন্টেডের তালিকা আপলোড করার, টেন্টেডের তালিকা আপলোড করার পরে তাহলে কেন আবার যোগ্য যারা রয়েছে তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে? তাদেরকে আবার কেন এই যন্ত্রণাটার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অনুযায়ী একজন নিরপরাধেরও শাস্তি পাওয়ার কথা নয়, তাহলে যারা নিরপরাধ তাদেরকে আবার পরীক্ষা প্রসেসের মধ্যে দিয়ে এই মানসিক যন্ত্রণাটার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার কার্যকারিতাটা কিন্তু আবারও আমি বলছি কোথাও একটা বিবেকের জায়গায় থেকে আজকে এই মানুষগুলো যারা এখানে আপনার সাথেও বসে রয়েছেন আজকে তারা অধিকাংশ যোগ্য, যাদের চাকরিটা চলে গেছে শুধুমাত্র এই চাল আর কাপড়ের দ্বন্দ্বের মধ্যে দিয়ে। কিন্তু যদি আমার দুটো প্রশ্ন, অরূপের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। সত্যি তো এই মানুষগুলো কেন তার জন্য সাফারার হবেন? তারা তো কোনো দোষ করেননি। কিন্তু প্রশ্নটা রইল যে যদি একবার এই চিহ্নিত স্পেসিফিক্যালি টেন্টেড দাগিদের তালিকাটা চলে আসতো এবং এসএসসি দয়া করে যে কোনো কোর্টে, হাইকোর্টে বললেই আমরা সুপ্রিম কোর্ট অবধি যাই না, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টেও বলে দিত যে বাকিরা হচ্ছে হুজুর প্রত্যেকে যোগ্য, তাহলে এদের কাউকে, সহজ কথা হচ্ছে, পরীক্ষায় বসতে হতো না। তবে আমি অরূপের সঙ্গে আরেকটা জায়গায় দ্বিমত, সেটা হচ্ছে প্রতিমন্ত্রী আর নেতা। দেখুন এখানে যদি সত্যি শিক্ষা প্রতিমন্ত্রী এখন যিনি আছেন তিনি আসতেন, এই বিষয়ে বলার এখতিয়ার এবং অধিকার এবং আমাদের প্রশ্ন করার অধিকার তার ক্ষেত্রে আরও বেড়ে যেত। অরূপ শিক্ষা প্রতিমন্ত্রী নয়, নেতা। আমি স্তরের বিন্যাস করছি না, কিন্তু ওই জন্য নিশ্চয়ই ওকে শিক্ষা প্রতিমন্ত্রীকে যে প্রশ্নগুলো করা উচিত ছিল করতে পারছি না, এটা অসুবিধা। দুটোর মধ্যে তফাৎ আছে। দেখুন পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে অঙ্কিতা অধিকারী চাকরি পান এবং যখন চাকরি পান সেই সময় লোকসভা ভোট ছিল, পরেশ অধিকারী লোকসভা ভোটে হেরে যান। সেই পরেশ অধিকারীকে পরবর্তীতে বিধানসভায় টিকিট দিয়ে তাকে, যেহেতু তার মেয়ে শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছে, দারুণ ভালো পারফরমেন্স, সেই জন্য তাকে আবার শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বানানো হয়। আইন আসেনি, ঠিক আছে, শান্তি, খুশি আছে। আচ্ছা, এইখানে আমার বলার প্রয়োজন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং এই মুহূর্তে বিজেপির সাংসদ, তিনি এই দফতরে ফোন করেন এবং তিনি বলেন যে এইরকম কোনো কথা অরূপ চক্রবর্তী যা বলেছেন তা তিনি বলেননি এবং তিনি এই কেন অসত্য তার বিষয়ে বলা হচ্ছে সেই নিয়ে মামলা করতে চলেছেন। হ্যাঁ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। সাধারণত তৃণমূলের লোকেরা মিথ্যা কথাই বলেন। তিনি যে জায়গায় পৌঁছলেন তার তীব্র প্রতিবাদ না করে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে থাকা যাচ্ছে না। তিনি আমার নাম না করেও আমাকেই রেফার করে যেভাবে বললেন যে আমি যখন বিচারপতি ছিলাম তখন নাকি আমার সঙ্গে বিজেপির যোগাযোগ থাকতো, এটা সম্পূর্ণ এবং সম্পূর্ণ মিথ্যে কথা। এই ধরনের কথা আমি কখনো বলিনি এবং এই কথা উনি কোথায় পেয়েছেন, কিভাবে পেয়েছেন উনিই জানেন। যে কোনো জায়গা থেকে উনি প্রমাণ করুন যে কথা আমি বলেছি, এবং এই কথার বিরুদ্ধে আমি ওনার বিরুদ্ধে এই কথার বলার জন্যে ওনার বিরুদ্ধে আমি উপযুক্ত আইনগত পদক্ষেপ নেব।
এটা যেন ওনারা জেনে রাখেন যে এইসব অকারণ মিথ্যে কথা এইসব ছেড়ে দেবো না আমি। কিন্তু আমি এইখান থেকে একেবারে আমার পরবর্তী বক্তার কাছে যাব, যেহেতু অরূপ বললেন যে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়নি। আমি আবার বলছি যে দুজনেই কিন্তু ঠিক বলেছেন। হ্যাঁ, নির্দেশ তো দেওয়া হয়নি, কিন্তু বিশ্বাস করুন সজল আমার পরবর্তী বক্তা, ওর কাছে যাওয়ার আগে যেহেতু আমি খুব মন দিয়ে আজকের এই লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ হয়েছে, একেবারে পরিষ্কার সংলাপটা কিরাম ছিল জানেন? সংলাপটা খুব পরিষ্কার ছিল। সত্যি এসএসসিকে নির্দেশ দেওয়া হয়নি। এসএসসি বলেছে যে আমরা 7 দিনের মধ্যে জমা দেব। কেন এসএসসি বলল অথবা বলতে বাধ্য হলো অনেকে বলছেন? সংলাপটা এই রকম, যার ভেতরে সত্য, অসত্য, অর্ধসত্য, পরে সত্য স্বীকার করে নেওয়া, এরকম বহু অ্যাঙ্গেল দেওয়া যায়, কোনটা আমি জানি না, কিন্তু আমি সংলাপটা একেবারে স্বচ্ছতার কারণে আপনাদের সামনে রাখছি। এইরকম হয়েছে ব্যাপারটা। সুপ্রিম কোর্ট এসএসসির আইনজীবীকে প্রথমে জিজ্ঞেস করেন মাননীয় বিচারপতি যে দাগিদের যে তালিকা আমরা আগের নির্দেশে বলেছিলাম সেই তালিকা কি প্রকাশ করা হয়েছে? তিনি হ্যাঁ মাঝামাঝি কিছু একটা বলতে যাচ্ছিলেন, মাননীয় বিচারপতি ইন্টারাপ্ট করে আবার বলেন ইয়েস অর নো। একেবারে স্পেসিফিক উত্তর চাইলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এসএসসির আইনজীবী এইখানে যে কথাটা বলেন মারাত্মক, তিনি বলেন ইয়েস, অর্থাৎ এই তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা, এই সংলাপ এখানে মিটে যেতে পারত, মেটেনি। তার কারণ মাননীয় বিচারপতি একেবারে চেপে ধরেন যে কোথায় প্রকাশ করেছেন। বলেন ওয়েবসাইট, নিউজ পেপার, হোয়ার ডিড ইউ পুট ইট, একেবারে পরিষ্কার আমি সংলাপ বলছি। তারপর সেই আইনজীবী অবশেষে কিঞ্চিৎ ঢোকটোক গিলে স্বীকার করে নেন টেন্টেড লিস্ট হ্যাজ নট বিন পাবলিশড। একেবারে সম্পূর্ণ ওনার ইয়েসের উল্টো কথা। তখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হতবাক হয়ে বলেন why are you keeping it secret? A few seconds back you said you have published. অর্থাৎ ভাবুন, যিনি ইয়েস বলছেন তিনি তারপরে বলছেন, যখন মাননীয় বিচারপতি বলছেন ওয়েবসাইট, নিউজ পেপার, হোয়ার ডিড ইউ পুট ইট, তার উত্তরে বলছেন টেন্টেড লিস্ট হ্যাজ নট বিন পাবলিশড। তখন মাননীয় বিচারপতি বলেন why are you keeping it secret? A few seconds back you said you have published. আমি এইখানে সজলের কাছে যাব, আমি একেবারে পরিষ্কার যে তাহলে জিনিসটা কোথায় দাঁড়িয়ে আছে। এই কথা সত্য যে সুপ্রিম কোর্ট এর আগে রায়, বেতন ফেরত দেওয়ার রায় স্পষ্ট করে বলে দিয়েছেন যে একেবারে পরিষ্কারভাবে যে দাগিদের তালিকা, যারা স্পেসিফিক্যালি টেন্টেড, তাদের তালিকা প্রকাশ করতে হবে। আজকে প্রথমে জিজ্ঞেস করা সত্ত্বেও কেন তাকে ইয়েস শুনতে হয়েছিল, এই প্রশ্ন উঠবে। দেখুন, সত্যি কথা যদি বলি, একদম আন্তরিকভাবে বলছি এই সত্যিটা, যে মামলাটা যে কখন কোন পর্যায়ে কি ঘটছে এটা আমার মাথায় রাখা সম্ভব হচ্ছে না। কারণ প্রত্যেক দিন এক একটা নতুন নতুন ভার্ডিক্ট, একটা লাইনের ওপর আরেকটা লাইন, কোথায় হাইকোর্ট, কোথায় সুপ্রিম কোর্ট, মানে ছত্রে ছত্রে যে কোনো বক্তব্যকে নিয়ে সুপ্রিম কোর্ট চলে যাচ্ছি আমরা। ফলে আমি আইনজ্ঞ নয়, আইনজীবীও নয়, ফলে আমি বলতে পারবো না। শুধু আমি এইটুকু বুঝতে পারছি সাদা ভাষায় যে যারা টেন্টেড নয়, মানে যারা দাগি নয়, তাদেরকেও আবার 5 লাখের মধ্যে বসতে হবে। আমি বিশ্বাস করি এখানে 2জন শিক্ষাপ্রতি মানুষ বসে আছেন, 3জন শিক্ষক বসে আছেন। একজনকে পরীক্ষা দিতে হবে, বাকি 2জন এই পরীক্ষা নিয়ে পর্যালোচনা করবেন আপনার চ্যানেলে বসে। কিন্তু তাদের যদি 3জন বসে আছেন, হ্যাঁ 4 জনের মধ্যে এই 3 জনকে যদি পরীক্ষা আবার দিতে হয়, যে মাধ্যমিক দিতে বলুন, উচ্চ মাধ্যমিক দিতে বলুন, আমার ধারণা এরা কেউ মানে সসম্মানে উত্তীর্ণ অন্তত হতে পারবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্ণবদা টুকলি ফুকলি করবে কিনা আমি জানি না, অর্ণবদা টুকলি ফুকলি করে পাস করে যাবে কিনা আমি জানি না, কিন্তু বাকি 2 জনের অবস্থা খুব খারাপ হবে। আমি একটা কথা বলছি যে দেখুন, আপনারা এখানে যে রুলটা করেছে নতুন পরীক্ষার ক্ষেত্রে, সেখানে 10 মার্কস যারা এক্সপিরিয়েন্স, মানে যারা পুরনো, তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, তাহলে যে 5 লাখের মধ্যে 26,000 হচ্ছে পুরনো, আমি ধরে নিলাম কেউই টেন্টেড নয়, 26,000ই নন টেন্টেড, তাহলে এই বাকি যে 4.5 লাখ ছেলে মেয়ে থাকবে বা 4,75,000 ছেলে মেয়ে থাকবে, আমি বলছি তাদেরও তো জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। তাদের সাথে কি এটা অন্যায় করা হচ্ছে না? 10% তাদের সুযোগ কম দিলে, কারণ অতিরিক্ত 26,000 বা তাদের, হ্যাঁ, যদি অকৃতকার্য হয় তাদের পরীক্ষায় বসার একটা সুযোগ কমে যাচ্ছে। ন্যাচারালি আমার বক্তব্য হচ্ছে এমনটাও হচ্ছে না যে আমি ওই 26,000কে এক্সট্রা ভর্তি করছি, চাকরি দিচ্ছি, তা তো নয়। এক্ষেত্রে যারা সুযোগ পাওয়ার কথা ছিল তারাও সুযোগ থেকে আলটিমেটলি বঞ্চিত হবে। আগের বার যেমন টেন্টেডরা পাওয়ার জন্য
প্রায় 20-22 লাখ ছেলেমেয়ের বক্তব্য ছিল যে আমরা প্রতারিত। আমি বলছি এখানে ওই 5 লাখ ছেলেমেয়ের বক্তব্য থাকবে যে তারাও প্রতারিত হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে, এবং এটা নিয়ে যদি কাল মামলা হয় তাহলেও কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্ট সমস্ত কিছুর ওপর নজর রাখছে। সুপ্রিম কোর্ট নজর না রাখলেও যারা যারা নজর রাখার ঠিকই নজর রাখছে, সুপ্রিম কোর্ট অবধি তারা পৌঁছে দেবেন। এটা কিন্তু তৃণমূলের প্যানেলিস্ট বুঝতে পেরেছেন, পরবর্তী যারা থাকবেন তারা সেই মেপে কথা বলবেন। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে একটা খুব ভালো কথা আমি সজল আমি যোগ করি, সেটা হচ্ছে শুধু নজর রাখছে না, তার রায় ফলোড হচ্ছে না, বেতন ফেরতের নির্দেশ ফলো হয়নি, স্পেসিফিক্যালি টেন্টেডদের নাম পাবলিশ করার নির্দেশ ফলো হয়নি। সুপ্রিম কোর্ট আপনাকে বলি আইনের ভাষায় ওই চেয়ারে বসে এর থেকে বড় জুতো বোধহয় সরকারকে আর কোনোভাবে মারা যায় না। সেদিন মারছেন যেদিন মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে ভূভারতে এরকম একটা রাজ্য দেখাতে পারবে না, এমন রাজ্য কোথাও তুমি পাবে না, ফুজি না কি একটা বলেছেন। সেই দিনে এই কথাগুলো রাজ্যকে শুনতে হচ্ছে, সরকারকে শুনতে হচ্ছে। আমি বলছি এখানে একটা খুব ভালো কথা বলেছে অরূপদা, যে একজনও নিরাপরাধী যেন শাস্তি না পায়, কিন্তু এখানে 15-16 হাজার কমপক্ষে নিরাপরাধীর শাস্তি হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি এই যে 15-16 হাজার নিরাপরাধীর শাস্তি হতে চলেছে, আমরা সবাই বুঝতে পারছি তার জন্য একজনই অপরাধী আছে। কেন আমরা সেই অপরাধীকেই শুধু আগামী দিন শাস্তি দেব না, সেটা বাংলার মানুষকে আজকে বিচার করতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে আমি একটা লাইন বলে দিই, এই যে বলছিল না যে ওই আপনাদের শিক্ষা প্রতিমন্ত্রী কি অধিকারী, সেই অধিকারী মানে বাম থেকে তৃণমূলে গেছে। আমার বক্তব্য এটাই ছিল চুক্তি, যে আমাকে এমপি করতে হবে, এমপি না হলে এমএলএ করতে হবে, আমার মেয়েটাকে চাকরি দিতে হবে। ফলে বামকে দোষ দিয়ে লাভ নেই, এই দোষ যাদের তাদেরকে নিজেদের ঘাড়েই নিতে হবে। আমি শুধু তথ্যের খাতিরে বলি, অঙ্কিতা অধিকারী তিনি এখন মানে আমি বলছি আর তার বোধহয় বাবার পরিচয় পরিচিত হওয়ার সময় পেরিয়ে এসছেন তিনি, না শুধু নেত্রী নয়, একদম পদাধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পদাধিকারী সম্পাদিকা। না সুমন, আমি সজলের একটা কথার সঙ্গে আমি অনেকাংশে সহমত। ও অবাক হয়ে যেতে পারে আমি কেন সহমত হচ্ছি। ও বললো তো যে হ্যাঁ সত্যি সত্যি দায়ী, যে দায়ী তাকে দায় নিতে হবে। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই বিশ্বজিৎ কুণ্ডুর কথা বলছে, যে নিজে প্রকাশ্যে বলেছিল যে হ্যাঁ আমি চাকরি চুরি করেছি, আমি আমার আত্মীয় পরিজন সহ 62টা চাকরি করে দিয়েছি এবং তারপর বিজেপিতে যোগদান করেছি। আমি বলছি মারাত্মক। আমি একদম আমি অরূপের সঙ্গে এক সেকেন্ড আমি অরূপের সঙ্গে একমত যে সত্যি এইরকম যিনি বলেছেন যে আমার বাড়ির লোক, আমার বৌদি, আমার স্ত্রী ইত্যাদি তার চাকরি দিয়েছি, কত 65 না কত বলেছিলেন, তাকে বিজেপি কেন দলে নিল? খুব সঙ্গত প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা উঠবে না যে তিনি এত চাকরি কোন দলে থাকার সময় দিয়েছিলেন। আমি বলছি মূল যে আমি তৃণমূল কংগ্রেস। এক সেকেন্ড, চাকরি করছে কি করছে না, তাদের চাকরি টারমিনেট করেছো। পরের বক্তা শতরূপের কাছে আসবো একদম, কিন্তু আমি দলে থাকার সময় একেবারে স্পষ্ট করে এতজন মানুষকে চাকরি দিয়েছি। কোন দলে থাকার সময়? শাসক দলে থাকার সময়, তৃণমূল কংগ্রেসে থাকার সময়। কিন্তু এই যে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল না যে প্রভাবশালী, কত প্রভাবশালী, আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে মন্ত্রীদের প্রার্থী, একেবারে পরিষ্কারভাবে মাননীয় বিচারপতিরা বারবার উচ্চারণ করেছেন যে মন্ত্রীদের প্রার্থীদের চাকরিতে ঢোকাতেই কি গোটা প্রক্রিয়াকে কালিমালিপ্ত করা হয়েছে। বারবার এই কথা, কার্যত এই স্টেটমেন্ট এসছে আজকে সর্বোচ্চ আদালত থেকে। দেখুন পরের প্রতিবেদন। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার, তাঁর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা গয়না উদ্ধার। শিক্ষা ব্যবস্থার একের পর এক মাথা গড়াদের পেছনে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, দুর্নীতি প্রমাণিত। কারা দুর্নীতি করলো, কিসের বিনিময় করলো, দুর্নীতির সব মাথারা ধরা পড়বে কিনা সেটাই প্রশ্ন। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পর্যবেক্ষণে বলল, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রী সভাকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই বিরাট যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে ওএমআর শিট গায়েব করার যে দুর্নীতি, তাতে মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা
এতে জড়িত। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে। একদম মিলে যাচ্ছে। আমরা তো এইটাই বলছিলাম যে আপনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছেন, তার রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করেননি কেন? এতবার এত কোয়েশ্চেন আসছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, উড পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছে, 25-75-এর ভাগ হয়েছে, আপনি কাকর মিশিয়ে দিচ্ছেন কেন? এরপর তো ছেলেমেয়েরা বিপদে পড়বে। কতবার বলেছিলাম, শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে দেখা করে, বিধানসভায় চিঠি দিয়ে, কিচ্ছু করেননি। এর আগে গত জুলাই মাসে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বলেছিল এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগীদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। আর এবার একই ইস্যুতে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হলো এসএসসিকে। তাদের আইনজীবীর কাছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানতে চাইল দাগী প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি। কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। যদি না কোনো মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন। নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কোনো মন্ত্রী চেয়েছিলেন তার প্রার্থীরা থাকুক। সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। কে কে দুর্নীতিতে জড়িত সবাইকে ধরবে সিবিআই। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্ন হচ্ছে দাগীদের জন্য দরদ কেন? বারবার এই প্রশ্ন চাকরিহারা শিক্ষকরা তুলেছেন। এর আগে এই দাগীদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, ক্যাবিনেটে তা পাশ করা হয়েছে এবং সৌভাগ্যক্রমে আদালতে আটকে গেছিল। কিন্তু এত কিছুর পর সুপ্রিম কোর্ট স্পষ্ট প্রশ্ন করেছে যে সুপ্রিম কোর্ট যখন পরিষ্কার বলে দিয়েছে যে দাগীরা পরীক্ষায় বসতে পারবে না, তারপরও দাগীদের পরীক্ষায় বসার অনুমতি জোগাড় করতে কেন রাজ্য বা এসএসসি হাইকোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট আজ বলেছে there is no justification for that at all unless some minister, লক্ষ্য করুন প্রত্যেকটা শব্দ, unless some minister wants some candidates to appear। একেবারে পরিষ্কার যে পেছনে কোনো মন্ত্রী কি এরকম আছেন যিনি দাগীরা পরীক্ষায় বসুক এটা চাইছেন। দাগীদের জন্য দরদ কেন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এই মন্ত্রী বা মন্ত্রীদের নাম কি আদৌ কোনোদিন সামনে আসবে? শতরূপ কি বলে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকে যে প্রশ্নটা করেছেন দাগীদের জন্য কেন এই তৎপরতা, তার কারণটা হচ্ছে দাগীদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার দল পয়সা খেয়েছে, বাংলা কথা। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট আজকে এমন কোনো নতুন কথা বলেননি যে আমরা জানতাম না। কেন চাকরি হয়নি ও মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন সবাই জানে কেন চাকরি হয়নি। বামফ্রন্ট সরকার চোর ছিল না, তাই প্রত্যেক বছর চাকরি হতো। তৃণমূলের সরকার, মমতা সরকার চোর, অতএব চাকরি হয় না, বা চাকরি হলো সে চাকরি চলে যায়। দেখুন, গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে দাগি বা টেন্টেড, বারবার করে যেটা অরূপদা যে বলটা খেলার চেষ্টা করছে আমাদেরকে বারবার, আমার মনে হয় যে দাগি বললে একটু অসম্পূর্ণ থেকে যাচ্ছে কথাটা, সেই সুযোগটাই তৃণমূল নেওয়ার চেষ্টা করছে। এরা দাগি নয়, এরা হচ্ছেন চিহ্নিত দাগি। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে, এবং এসএসসি নিজেই জানিয়েছে যখন প্রশ্ন করা হয়েছিল, কোর্ট যখন প্রশ্ন করেছিল যে আপনারা কি দায়িত্বের সঙ্গে বলছেন যে বাকি যারা আছে তারা প্রত্যেকে স্বচ্ছ, তখন বলেছেন আমরা দায়িত্বের সঙ্গে এটা বলতে পারছি না। তার কারণেই আজকে এই রায়টা এসছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে, যেটা তুমি প্রশ্ন করলে সুমনদা, বারবার করে গলা শিরা ফুলিয়ে আমাদেরকে এই কথা বলে যেতেই হবে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন বা কিনতে বাধ্য হয়েছেন, এই রাজনৈতিক ব্যবস্থা যে ছেলে মেয়েগুলোকে বুঝিয়েছে যে ভাই তুমি যাই করো না কেন, তৃণমূলকে পয়সা না দিলে তোমার চাকরি হবে না, তারা আসল দাগি নয়। আসল দাগি হচ্ছে যারা টাকাটা খেয়েছে, তারা যারা চুরিটা করেছে তারা। দাগিদের লিস্ট যদি বার করতে হয় সুমনদা, টেন্টেডদের লিস্ট যদি বার করতে হয় সুমনদা, তাহলে তৃণমূলের যে নেতাগুলো পয়সা খেয়েছে তাদের নামের তালিকা ঝোলাতে হবে, এবং সেইটাই হচ্ছে আমাদের বিচারে প্রকৃত টেন্টেডদের লিস্ট, দাগিদের লিস্ট। সেই লিস্টটা না সিবিআই দায়িত্ব ছিল, না তারা বার করেছে, না সুপ্রিম কোর্ট বা আদালত, আমি তাদের যথাযথ সম্মান দিয়ে বলছি, তারা বাধ্য করতে পেরেছেন এখনও পর্যন্ত এজেন্সিগুলোকে যে ভাই আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা একটার পর একটা তদন্তে ফেল করছেন, তাহলে আপনাদের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা, আপনারা ক পয়সা খেয়েছেন যে বারবার করে দায়িত্ব দেওয়ার পর আপনারা করতে পারছেন না, তার জন্য নরক যন্ত্রণা অন্যদেরকে ভোগ করতে হচ্ছে। 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, এখন 5 লক্ষ। কোথাও কি এই জীবন দাঁড়িয়ে থাকবে বলো? আজকে জয়েন্টের রেজাল্ট আবেদন করেছিল, এখানে সেখানে 5 পরে এত টালবাহানার পরে যে জয়েন্টের রেজাল্ট বেরোনোর পরে কি দেখা গেল, র্যাঙ্ক হোল্ডারটা সবাই ইতিমধ্যে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে। জীবন তো কারো দাঁড়িয়ে থাকে না, এত বাস্তবতা কি করা যাবে। আমি একটা কথা বলি, আজকে আমি অরূপদাকে অভিনন্দন জানাবো, মানে যে ঘটনা ঘটার পরে এমনকি কুণাল ঘোষ পর্যন্ত মুখ খুলতে লজ্জা পাচ্ছে, সেটাকে নিয়ে অরূপদা 3.5 মিনিট ভাষণ দিল। এটা যে কত বড় নিজের ক্ষমতা যে দেখালো আমি প্রশংসা করার ভাষা পাচ্ছি না। কিন্তু আমি অরূপদাকে বলি, অরূপদা এই যে পরেশ অধিকারীর কথা বললে নাকি বামফ্রন্ট সরকারের সময় তার মেয়ের জালি চাকরি হয়েছিল, বামফ্রন্টের সময় হয়নি। আমি আরও স্পেসিফিক্যালি বলছি 2018 সালের শেষ দিকে পুজো বা পুজোর জাস্ট পরে
একেবারে পরেশ অধিকারী যখন তৃণমূলে যোগ দিলেন যেদিন বিকেলবেলা, তার পরের দিন অঙ্কিতা অধিকারীর নাম লিস্টের বাইরে থেকে ঢোকানো হয়েছিল এবং সেটা খবর হয়। তার থেকে বড় কথা, অরূপদা যে কথাটা বলছে, ববিতা সরকার তার পরবর্তীকালে তাকে সরিয়ে যে চাকরি পেলো, দেখা গেল তার ডকুমেন্টে গন্ডগোল আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাতে তো অঙ্কিতা অধিকারী চুরির চাকরিটা মিথ্যে হয়ে যায় না। সুতরাং অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারী চোর এবং তৃণমূল চাকরির বিনিময়ে তার বাবাকে কিনেছে, এটাও তো মিথ্যে নয়। কিন্তু আমি বলছি একজন বামপন্থী নেতা যিনি এতদিন বামপন্থী করে পদে ছিলেন, তাকে এত সহজে কিনে নেওয়া, সেটাও তো মানে বামপন্থার পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। সে তো আমাদের রাজ্যে যা হচ্ছে কোনটাই বা কার পক্ষে ভালো বিজ্ঞাপন, সেটা নিয়ে যেদিন আলোচনা হবে দলবদলের সংস্কৃতি নিয়ে সেদিন বলবো। কিন্তু এটা ঘটনা যে অরূপদা যে কথাটা বললো, পরেশ অধিকারীর মেয়ের যা ওই চাকরিটাও তৃণমূল আমলে, এবং যেদিন তৃণমূলে যোগ দিয়েছে পরের দিন তার নামটা লিস্টের থেকে বাইরে থেকে উঠেছে। ও যেটা বললো তথ্যগতভাবে ঠিক বললো না। কিন্তু আজকে আমি জাস্ট আমার কথাটাকে শেষ করছি দুটো কথা বলে। আজকে আমাদের ভাই যে কথাটা বললেন, যিনি শিক্ষক যিনি আছেন এখানে, প্রতাপ, উনি যে কথাটা বললেন, দেখুন আমি এই প্রশ্নটা করতে চাই যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরে ফাইনাল রায় চলে আসার পরেও তোমাদের কোনো চিন্তা নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছেলেমেয়েগুলোকে ডাকলেন যে তোমাদের সমাধান করে দেবো, করে সমাধান করার নাম করে ডেকে এনে সুবোধ সরকারের কবিতা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। তারপরে তাদেরকে ওখানে দাঁড়িয়ে বলা থেকে শুরু করে একাধিকবার যে তোমাদের কোনো চিন্তা নেই, কোনো পরীক্ষা দিতে হবে না, আমি সব বুঝে নেবো, আমি সব দেখে নেবো, প্রথমে যোগ্যদেরটা দেখি তারপর অযোগ্যদেরটাও দেখবো। এই যে আপনি বলে 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 তাদের প্রস্তুতির সময়টাকে নষ্ট করলেন, মিথ্যে আশ্বাস দিলেন, এর বিচারটা কে করবে? আমি শুনুন জাস্ট আমি 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি। আজকে ভাই যে কথাটা বললেন, দেখুন আমাদের যাবতীয় সিম্প্যাথি আছে এবং এটা ঘটনা, আমরাও চাই, আমি দাঁড়িয়ে বলছি এখানে, যদি কোনো রকম পথ আজও বার করা যায় ওনাদেরকে অন্য কোনো পথে, যাদের কোনো দোষ নেই তাদের চাকরিটাকে সুরক্ষিত করার, আমরা সবসময় সেই পথের পক্ষে। কিন্তু ভাই আপনাকে আমি বলছি, আপনি যে কথাটা বললেন না, উইথ অল সিম্প্যাথি আমি বলছি যে ডিপার্টমেন্টাল একটা এক্সামের মধ্যে দিয়ে হোক। মুশকিলটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম তো চাঁদ বা মঙ্গল গ্রহ থেকে লোক এসে নেবে না, এই তৃণমূল সরকারের লোকেরাই নেবে। তো যারা এসএসসির নাম করে চাকরি পেয়েছে তারা কি ডিপার্টমেন্টাল এক্সামে গিয়ে সবাই সাধু সন্ন্যাসী হয়ে যাবে? চোর তো চোরই থাকবে। সুতরাং এটা আপনাদের দোষ নয়, কিন্তু এটা বাস্তবতা। আমার শেষ কথা সুমনদা এই প্রসঙ্গে, এই যে কোর্টকে, আজকে আদালতকে যাবতীয় সম্মান দিয়ে জিজ্ঞেস করছি যে এই যে বারবার করে এই জিনিসটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ওনার দলের নেত্রীরা বিভিন্ন সময়, এমনকি সন্দেশখালীর ক্ষেত্রে তোমাদের মনে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলে দিল কোর্টের নাকি বারণ আছে শাহজাহানকে অ্যারেস্ট করতে। পরের দিন বিচারপতি নিজের চেয়ারে বসে বললেন যে আমাদের এরকম কোনো নির্দেশ নেই। এই যে বারবার করে আদালতকে দেখিয়ে নিজেদের চুরিটাকে ঢাকছেন এবং একেবারে মিথ্যে কথা বলছেন যে আদালতের জন্য চাকরি হচ্ছে না। এর আগে হাইকোর্ট কথা পর্যন্ত বলেওছে যে যদি আদালতের নামে কেউ এটা বলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আজ অবধি সে ব্যবস্থা হয়নি কেন? সুমন, এখানে টেন্টেড মানে যদি হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, আমি জানতে চাই 10,383 জনের বিনিময়ে গোটা ত্রিপুরা সিপিএম কি টাকাটা নিয়েছে না মানিক সরকার টাকাটা নিয়েছিল? যদি লজিক এটাই হয়, যদি অর্থ তুমি বলছো ভাই নিরপেক্ষ না সিপিএম, তুমি মিথ্যাচার করবে, তুমি নিরপেক্ষ করবে, তুমি মিথ্যাচার করবে, আমি বলছি যে ওই অর্ণবদা যেরকম নিরপেক্ষ, শামীমদা সেরকম নিরপেক্ষ, ফালতু বাবল করে লাভ নেই। আমি যে কথাটা বলছি সময় নষ্ট করে লাভটা কি আছে? আমি বলছি কি, ত্রিপুরাতে তো তৃণমূল কংগ্রেস মাঝখানে 6.5 মাসের জন্য জাতীয় দল হয়ে গেছিল, ত্রিপুরায় গেছিল। আমি তৃণমূলের কোনো নেতাও মঞ্চ থেকে দাবিটা করেননি যে বামফ্রন্ট সরকারের চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি ছিল, চুরি ছিল। আমি বললাম, আমি তোর প্রশ্ন শুনেছি। বরং এই যে 10,300 জন যাদের চাকরিটা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের চাকরিটা বামফ্রন্ট দিয়েই ছিল। যে কারণে চাকরিটা বাতিল হয়েছে তারা হচ্ছে ইকোনমিক্যালি উইক বলে, যে ক্যাটাগরিটা কোর্ট বলেছে যে এইটা কোনো ক্যাটাগরি হতে পারে না, সেইটাকে কোর্টের সেই রায়টাকে আমরা মাথা পেতে নিয়েছি। কিন্তু তারা পয়সা দিয়ে চাকরি কিনেছেন বলে না, বরং তাদের গ্রাসাচ্ছাদনের পয়সা নেই বলেই তারা চাকরিটা পেয়েছিল। সুতরাং বারবার করে মিথ্যা করে বলো না। আমি একটা কথা বলি যে আজকে ত্রিপুরায় যদি কোনো ঘটনাও ঘটে, দুর্নীতিও হয়, আমি এটাকে কেন উদাহরণ হিসেবে আমার বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে ত্রিপুরায় যাই ঘটনা ঘটুক, পশ্চিমবঙ্গে কেন এই ঘটনা ঘটবে? বাঙালি, বাংলা এত অস্মিতা যাদের, সেই বাংলার ছেলে মেয়েদের চাকরি যায় যখন, তখন বাঙালি আমি এখানে দ্রুত একবার আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে কুণাল ঘোষ এই স্টুডিওতে বসে একেবারে স্পষ্ট দলের রাজ্য সাধারণ সম্পাদক পরিষ্কার বলেছিলেন, আমি কেন আজকে সুপ্রিম কোর্টের মন্ত্রী এবং কুণাল ঘোষের বলা সেই মন্ত্রী পাশাপাশি রাখবো, যে একে দল জানতো এবং তিনি যখন জেলে ছিলেন তখন ভেতর থেকে বুঝতে পারছিলেন, জানতে পারছিলেন যে একজন মন্ত্রী, তিনি নামটা বলেননি,
যে চাকরি বিক্রি করছে। একেবারে পরিষ্কার কুণাল ঘোষ বলেছিলেন যে সেই মন্ত্রী 2021-এরও ক্যাবিনেটে যথেষ্ট দাপটের সঙ্গে আছেন। কি বলেছিলেন দেখাবো। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম। আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে, এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। আমি অরূপের কাছে আসবো। এই মন্ত্রী কি আজকে সুপ্রিম কোর্ট বারবার মন্ত্রীর প্রার্থী বলছেন, কোনো যোগ আছে? না, দেখুন, আমি তো কুণালদার মন করতে পারবো না, কারণ কুণালদা কার কথা বলেছেন সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু নিশ্চিতভাবে তৃণমূলের কারোর কথা বলেছেন। দেখুন, তাহলে এই মাঝখানে যদি ইন্টারাপ্ট করতে, আমার বক্তব্য খুব পরিষ্কার। যদি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ঘটনা সামনে আসলে তৃণমূল কংগ্রেস রেয়াত করেনি। নট ইন পার্থ চট্টোপাধ্যায় দলের সেই অর্থে সেকেন্ড ম্যান ইন কমান্ড ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রীপদ এজেন্সির গ্রেফতারের 6 দিন পরে 1, 2 হচ্ছে অরূপ, আমি বলছি, তুমি বলছো দুর্নীতি, আমি পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রীও বাদ দিচ্ছি। আমি বলছি যে এই স্পেসিফিক্যালি টেন্টেড যাদের জন্য এতগুলো যোগ্য ছেলেমেয়ের আজকে এই দুর্গতি, তাদের সম্পর্কেও রাজ্য সরকারের ঘোষিত অবস্থান ছিল এই 7ই জুলাই অবধি যে একেবারে তারা একবার শাস্তি পেয়েছে, চাকরি চলে গেছে, আবার তারা পরীক্ষায় বসুক, যেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি আপত্তি করেছে। রাজ্য সরকার রিভিউ পিটিশন পর্যন্ত গিয়েছিল এই কারণেই। কেন আমার রায়ের বিরুদ্ধে আমার রায় নিয়েছে হাইকোর্টে যাবে, এই তো রিভিউ পিটিশনটা রাজ্য সরকার করেছিল।
যে আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, কিন্তু তাদের যাতে এই specifically যন্ত্রণার মধ্যে tainted, দিয়ে ওই যেতে না নিয়ে হয়। কোনো বিষয় নয়। সুমনদা একটা কথা আমি আইনের বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে একেবারে তৃণমূল কংগ্রেসের ঘোষিত আইনি অবস্থান ছিল যে একবার শাস্তি যা হওয়ার হয়ে গেছে, এবার যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের পরীক্ষায় বসতে দেয়া হোক, এবং হাইকোর্টে এ নিয়ে হাইকোর্টে যাওয়া নিয়ে একেবারে পরিষ্কার যে সুপ্রিম কোর্ট কটাক্ষ করেছে। হ্যাঁ, সিঙ্গেল বেঞ্চ যখন বললো যে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না, তার বিরুদ্ধে অ্যাপিলে কে গেছিল, ডিভিশন বেঞ্চে কে গেছিল, জিজ্ঞাসা করুন, অরূপবাবুকে অ্যান্সার দেবেন না। তার কারণ হচ্ছে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা জাজমেন্ট দিয়েছিল, আপনি সেদিন শো করেছিলেন, এবং যা যা রিমার্ক করেছে সেগুলো যদি চান অরূপবাবু না দেওয়ার জন্য বিষয় থেকে সরে যাচ্ছি। আমি দ্রুত একবার আমি আসবো সকল দ্রুত একবার বেশ 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 7ই জুলাই প্লিজ 7ই জুলাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একেবারে স্পষ্ট করে আপনাদের সামনে রাখবো। ঘোষিত আইনি অবস্থান, আই রিপিট, দেখুন টেন্টেড যারা তাদের পানিশমেন্ট হয়ে গেছে, তাদের টার্মিনেশন হয়ে গেছে, তাদের সব স্যালারি ফেরত দিতে বলেছে, পানিশমেন্ট হয়ে গেছে। এবার ওপেন টু অল, তাতে যারাই আছে, যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হবে, যাদের এজ হবে, তারা সবাই বসবে। একটা মানুষের দুবার পানিশমেন্ট হয় না একই অফেন্সের জন্য। আর্টিকেল 20 অফ দি কনস্টিটিউশন। এটা কি আইন যে টেন্টেড যারা হয়েছে তারা জীবনে কোথাও কোনোদিন চাকরি পাবে না? এটা কি করে হতে পারে? সুপ্রিম কোর্ট তো বলেনি যে টেন্টেডরা আর বসতে পারবে না, এই কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। দেখুন, ঠিক এই কারণে বিরোধীদের বক্তব্য ছিল যে রাজ্য সরকার প্রথম দিন থেকে দাগিদের পাশে, যাদের জন্য এই গোটা প্রক্রিয়াটা কলুষিত হলো তাদের জন্য ডে 1 থেকে রাজ্য সরকার ঝাঁপিয়েছে বলে অভিযোগ ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বক্তব্য আপনাদের দেখালাম যে একই অপরাধে দুবার শাস্তি হয় না, তাই দাগিদের চাকরি গেছে, এটা যথেষ্ট, সুতরাং আবার তারা পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু রাজ্য সরকারের, আবার বলছি, ঘোষিত আইনি অবস্থান ছিল। এই দরদ, এই নৈকট্যের জন্যই কি সুপ্রিম কোর্ট আজ এতটা করা? আজকে মাননীয় বিচারপতি বলছেন উই উইল ভেরিফাই ওয়ান্স দ্য এক্সামিনেশন গেট ওভার। ভাবতে পারেন, আমি বলছি আবার যদি দেখা যায় একজন দাগিও পরীক্ষায় বসেছে, তাহলে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেব, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলছেন। মানে রাজ্যের ওপর সুপ্রিম কোর্টের ছত্রে ছত্রে অনাস্থা শুধু নয়, সেই অনাস্থা কোন পর্যায়ে গেলে দেশের সর্বোচ্চ আদালত এই কথা বলে যে পরীক্ষার শেষে আবার সুপ্রিম কোর্ট বসে দেখবে যে একজন চিহ্নিত দাগিও পরীক্ষায় বসলো কি বসলো না। ভাবা যায় বিশ্বনাথ দা? দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার এবং পর্ষদকে চাকরি দুর্নীতির সাথে সরাসরি যুক্ত করেছে, দায়ী করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে জনসভাগুলোতে বলেন যে এর জন্য বিরোধীরা দায়ী, আদালত দায়ী, আইনজীবীরা দায়ী, আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে যে নির্দেশ দিয়েছে তাতে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার মূলত তাদের মাধ্যমেই লুটপাট হয়েছে। দেখুন সুমনদা, কুণাল ঘোষ যেটা জেলে বসে জানতে পারলো, 7.5 লক্ষ টাকা দিচ্ছে সেটাও জানতে পারলো, সিস্টেমেটিক্যালি কিভাবে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে ঢুকছে সেটা জানতে পারলো, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলো না জেলের বাইরে থেকে। জেলের ভেতরে কুণাল জানতে পারছে, জেলের বাইরে যার জানার কথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্থাৎ পুলিশ মন্ত্রীকে, তিনি জানতে পারলেন না, নাকি তিনি সবটাই জানতেন অথচ চুপ করে থাকলেন? কারণ এই দুর্নীতির সাথে তৃণমূল কংগ্রেস সমার্থক অবস্থান তৈরি হয়েছিল। তার যে পলিটিক্যাল ইকোনমি, রাজনীতি, সেই রাজনীতিতে ভাই নেতাদেরকে করে খাওয়ার জন্য এই ধরনের চাকরিগুলো বিক্রি করা হয়েছে, এবং চাকরিগুলো যখন বিক্রি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে খবর থাকা সত্ত্বেও তিনি হয়তো চুপ করেছিলেন। এবং এটা বলা হচ্ছে কেন? আপনি বারবার প্রশ্ন তুলছেন যে দাগিদের রক্ষা করবার জন্য এত তৎপর কেন? দাগিদের রক্ষা করতে এতটাই তৎপর যে সুপ্রিম কোর্টের নির্দেশ চূড়ান্ত আসার পরেও এই দাগিদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে রাখার জন্য বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এই দাগিদেরকে রক্ষা করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে
মামলা করছে এবং সরকার মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত পর্যবেক্ষণ করছে, যে আপনাদের দাগিগুলোকে রাখার জন্য এত তৎপরতা কেন? এত কি লুকোতে চাইছেন আপনারা? আমি বলছি এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এরপরেও যদি একটা সরকার মানে পদত্যাগ না করে নৈতিক কারণে, তাহলে বলতে হবে এটা লজ্জার, ভয়ঙ্কর লজ্জা। সুমনদা দেখুন, সুমনদা তিনটে বিষয় আমার কাছে পরিষ্কার। একটা হলো দিনের পর দিন যখন চাকরিগুলো লুট করেছে তৃণমূলের নেতারা, টাকার বিনিময়ে লুট করেছে, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন? এক। দ্বিতীয়, যখন এই চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে দিনের পর দিন আন্দোলন করে প্রায় প্রাণ ভিক্ষার মতন মানে তারা দাবি তুলেছে যে আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, চাকরি লুট হয়ে গেছে, টাকা নিয়ে নিচ্ছে, আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কতটুকু দরদ দেখিয়েছেন? কেন তিনি দরদ দেখাতে পারেননি? এবং একই সাথে পরবর্তী পর্যায়ে যখন মানে অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বিচারপতি হিসাবে যখন বললেন যে দেখুন এরা হলো টেন্টেড, এরা হলো কাকড়, এই কাকড়গুলোকে আপনারা বেছে নিন, বেছে রাখুন, মানে ফেলে দিন, তাহলে আপনারা কিন্তু স্বচ্ছ একটা মানে অন্ততপক্ষে যারা স্বচ্ছ আছে তাদের চাকরিটা নিশ্চিত করা যায়। বিচারপতি গাঙ্গুলির পরামর্শ সেদিন আপনারা মানেননি কেন? আপনারা অ্যারোগেন্সি দেখিয়ে তার রায়টাকে চ্যালেঞ্জ করে আপনারা ডিভিশন বেঞ্চে নিয়ে গেছেন, সেখানে ধাক্কা খেয়েছেন, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন, 26,000 মানে চাকরি প্রার্থীর সাথে আপনারা ছলনা করেছেন। কিন্তু দিনের শেষে আপনারা বিভিন্ন জনসভাগুলোতে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, যে আপনারা কখনো কোর্টকে দায়ী করেছেন, বিচারপতিদের উদ্দেশ্যে কথা বলেছেন, কখনো বিরোধী নেতাদেরকে দায়ী করেছেন, অথচ পুরো দুর্নীতিটাই আপনার শাসনকালে হয়েছে, আপনার চোখের সামনে হয়েছে। এবং আপনারা আজকে বলছেন, আজকেও আমি শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের বিরুদ্ধে যত কুৎসা হয় আমাদের আসন বাড়ে। আমাদের 2011 থেকে কুৎসা হয়েছে, 11 পরে কুৎসা হয়েছে, 2016 সালে আসন বেড়ে আমাদের 211 হয়েছে, 2016 সালের পরে কুৎসা আমাদের বিরুদ্ধে করেছে, এখন তো মিডিয়াও কুৎসা করছে, এরকম করে কথা বলছেন যে তারপরে আমাদের 2021 সালে আসন বেড়ে 2015 হয়েছে, এবার 50-এর বেশি বিরোধীরা আসন পাবে না। অর্থাৎ তার মানে যত মানে মিডিয়া কুৎসা বলছে, যখন দুর্নীতি হচ্ছে মিডিয়া যখন আঙুল দিয়ে দেখাচ্ছে তখন কুৎসা বলছেন আপনারা, যখন আপনাদের নেতারা সিস্টেমেটিক্যালি দুর্নীতি করছে, টাকা তুলছে, গরিব মানুষের থেকে টাকা তুলছে, তখন আপনারা বলছেন যে মিডিয়া কেন প্রশ্নগুলো তুলছে, কুৎসা কেন করছে। আর কুৎসা যদি সম্বন্ধে আমি জানি না, কুৎসার যত হবে অর্থাৎ দুর্নীতির যত হবে তত কি তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে? আমি প্রথম কথা আমার ধন্যবাদ জানাই বিশ্বনাথ চক্রবর্তীকে, যে আমি ভাবতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ পুঙ্খানুপুঙ্খভাবে আমরাই শুনি, ক্যাঙ্গারু কোর্টের বিচারপতি বিশ্বনাথ চক্রবর্তীও যে শোনেন সেটা দেখে ভালো লাগলো। কেন বলছি, একটু আগে বিশ্বনাথ চক্রবর্তী এমনভাবে বলছেন যেন দুর্নীতির বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুর্নীতির টাকার ভাগ ইত্যাদি এতগুলো কথা বললেন। আমার বক্তব্য খুব পরিষ্কার, এই একই ন্যারেটিভ বারবার করে আমরা দেখেছি, যখনই কোনো ঘটনা ঘটে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ফ্রেম করবার জন্য করা হয়, কিন্তু আখেরে আপনি অবশ্যই ফ্রেম তো করছেন। আরজি করার সময় কি করেছিলেন? আমি সময় বলছি, সময়কে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। বিশ্বনাথ চক্রবর্তী কি সেই সময় আমি জানি না, যেভাবে এখানে ন্যারেটিভটা ফ্রেম করলেন তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সর্বোচ্চ আদালতে যত কুৎসা তত আসন বাড়বে। আমি যে সর্বোচ্চ আদালতের রায়টা মানতে পারছে না। সর্বোচ্চ আদালত তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত দল বলেছে, দুর্নীতিগ্রস্ত সরকারকে বলেছে, দুর্নীতিগ্রস্ত একটা সরকার বলেছে, আজকেই বলেছে যে সরকার দায়ী, দুর্নীতি সরকার দায়ী, টাকা তুলেছে তোমরা, টাকা আমরা টাকা তুলেছো, টাকা দুর্নীতিগ্রস্ত দল বাঙালি সমাজকে ঠিক আছে। দেখুন একটা কথা কি না, এদের দলটা খুব সৎ, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে মন্ত্রীগুলো চোর, এটা তো বলেছে যে মন্ত্রীগুলোর ক্যান্ডিডেট ইত্যাদি। আমি বলছি কি অরূপদা এর আগে ওবিসি মামলা নিয়ে বললাম, ঠিক কথা বলেছে যে হাইকোর্টের কথাকে সুপ্রিম কোর্ট ওভাররুল করে দিয়েছে। এক্ষেত্রে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট, তারপরে ওদের যে রিভিউ পিটিশন সবে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এখানে নিয়োগে দুর্নীতি হয়েছে। অতএব না ফালতু গলাবাজি করে লাভ নেই, তৃণমূল চুরি করেছে এটা প্রমাণিত, কিন্তু মুশকিলটা হচ্ছে চোরগুলো শাস্তি পাচ্ছে না, যদি একজনও সৎ শিক্ষক থেকে যায় শাস্তিটা পাচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন করার এখানে সজল লাগে একটা প্রশ্ন করার আছে। আমরা রাহুল সিনহার একটা কথা শুনলাম এবং শুভেন্দু অধিকারীকেও বলতে শুনলাম, আমার ঠিক কথা বলেছেন, একদম কায়মনোবাক্যে একমত তাদের সাথে, যে গোটা মন্ত্রিসভা দুর্নীতিটা করেছে, প্রত্যেকজন মন্ত্রী জেলে যাওয়া উচিত। এটা তো 2016 সালের নিয়োগের দুর্নীতি, তাহলে কি 2016 সালে যারা যারা মন্ত্রী ছিল শুভেন্দু অধিকারী সহ প্রত্যেকে জেলে যাবে? তো মানে এটাই আমার শতরূপের রিক্রুটমেন্ট নিয়ে শতরূপের দল শুধুমাত্র ইন্টারভিউ
বাজে কথা, একদম বাজে কথা। সজলের উত্তরটা তো নেই। একদম বাজে কথা। সবাই মিথ্যাবাদী, তুমি সত্যবাদী যুধিষ্ঠির। এই ফিরদৌস প্লিজ, নিয়োগ করা কি অন্যায়? আমাকে বলার সুযোগটা দাও। আমার অরূপদার কাছে দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী এই ফেব্রুয়ারি মাসে হবে বোধহয় ইন্ডো স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, ফেব্রুয়ারি মাস না একটু পরে, যে 26,000-এর মধ্যে একজনেরও চাকরি যাবে না আমার জীবন থাকতে। তুমি তৃণমূল দলের মুখপাত্র, তুমি এটার উত্তর দাও। মুখ্যমন্ত্রী 26,000-এর কথা বলেননি, উনি বলছি আমি কারো চাকরি যাবে না। আজকে চাকরি তো গেছে, অথচ উনিও বেঁচে আছেন। এই ব্যাপারটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমি তোমাকে, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার জীবন থাকতে কারোর চাকরি যাবে না, ওনার জীবনও আছে, চাকরিও গেছে। এইটার উত্তর তোমাকে দিতে হবে। আরেকটা কথা বলি, ভেতরে যেটা মনে করলো এবিপিতে সেটা বলতে পারলো, আজকে তোমাকে উত্তর দিতে হবে যে আজ এখন সেটা কি করে ভুলে গিয়ে উল্টো পথে হাঁটা। ভাই 1.5 বছর আগে তোমার কাছে ভালো ছিল, আজকে কালো হয়ে গেছে। 1.5 বছর আগে কুণালদার হাতে আমার লাস্ট একটা লাইন, যে দেখুন এই তরজার বাইরেও একটা বাঙালি সমাজ তো ধ্বংস হলো। আমার প্রশ্ন, শিক্ষার সাথে আমরা যে ধরনের ভূমিকা পালন করলাম, আমার সরকার করলো, শাসক দল করলো, দিনের শেষে সবচেয়ে বেশি সাফার কে করলো? একটা জেনারেশন সাফার করলাম। কলেজ স্কুলগুলোতে টিচার নেই, কি পরিস্থিতি তৈরি হলো। আপনি জিততে পারেন, আপনি এবার 250 সিট নিয়ে জিততে পারেন, দুর্নীতি করে আরো জিততে পারেন, কিন্তু দিনের শেষে আমার বাঙালি সমাজ কোথায় গেল? শিক্ষকরা কোথায় গেল? আমি দ্রুত এখান থেকে একেবারে পরিষ্কার যে এই প্রথম নয়, শুরু থেকে বিরোধীরা বলছে একেবারে এই অযোগ্য স্পেসিফিক্যালি টেন্টেডদের পাশে রাজ্য সরকার। কেন? দেখুন, বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন তুললেন, নতুন নিয়োগে দাগিদের সুযোগ দেওয়ার ছাড়পত্র চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন কেন? এই প্রসঙ্গে বিরোধীরা বলছে, চিহ্নিত দাগিদের প্রতি তৃণমূল সরকারের এই দরদ নতুন নয়। শুরু থেকেই বারবার তারা এই দাগিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর শুরুটা হয়েছিল বিতর্কিত অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত থেকে, জানিয়ে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ অবধি দিয়েছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তৃণমূল দাগিদের বাঁচাতে চাইছে কিনা এই প্রশ্ন ফের ওঠে ওএমআর নষ্টের সিদ্ধান্তে। আগে যেখানে 3 বছর খাতা সংরক্ষণের নিয়ম ছিল, সেখানে 2016 সালে ওএমআর সংরক্ষণের সময় কমিয়ে করা হয় 1 বছর। এখানেই প্রশ্ন ওঠে, তড়িঘড়ি ওএমআর নষ্টের পিছনে কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? এমনকি ওএমআর নষ্ট করে দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টও বলেছিল, যখন ওএমআর নষ্ট করা হবে তখন তো এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ আপনাদের সার্ভারে আছে। এটা তো এসএসসির দায়িত্ব। আর টিআর উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন আপনারা নিজেদের ডেটাবেস থেকে এই তথ্য দিয়েছেন। এখন তো দেখা যাচ্ছে যে আপনাদের কাছে কোনো তথ্যই নেই। অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য। কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন? তারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো। সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয়, সমগ্র ক্যাবিনেট যুক্ত। দাগিদের জন্য যোগ্যরা চাকরি হারিয়ে পথে বসতেও নেতাজি ইন্ডোরের সভা থেকেও অযোগ্যদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে, তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না, বরং পরীক্ষা বিধিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয় আর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়। জানিয়েও প্রশ্ন ওঠে, কলকাতা হাইকোর্টে মামলা হলে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত দাগিদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? যদিও সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। মামলা সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতে পরিষ্কার জানিয়ে দেয়, যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। খালি বাঁদরামি করছে, বাঁদরামি, আর যুবকদের ভবিষ্যতে ছিনিমিনি খেলছে। সব তালিকা আছে, এই যে দেখছেন না জীবন কৃষ্ণ,
এই তালিকা তৈরির নেতা, সরকারের কাছে সব তথ্য আছে। কারা টেন্টেড আনটেন্টেড সেই লিস্ট সিবিআই বলে দিতে পারতো। প্রসঙ্গটা তা উঠছেই যে সিবিআই কি নিজের দায়িত্ব এড়িয়ে গেছে না নিজেরা পারেনি। অবশেষে 7 দিনের মধ্যে দাগিদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিরাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরবর্তী বক্তা অর্ণব সাহা। আমি বলছি এটা একটা ধাঁধা, কিন্তু আজ সুপ্রিম কোর্টকে আমি আবার বলছি যে এইটা বলার, এইটা নির্দেশের কোনো প্রয়োজন ছিল না। এই তালিকা প্রকাশ করার কোনো নির্দেশই দিতে হতো না। সুপ্রিম কোর্টকে আজকে বলতে হচ্ছে এসএসসি উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক, ইউ হ্যাভ দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস। একেবারে পরিষ্কার এ কথা তো সত্যি যে এই দাগিদের তালিকা রাজ্য এবং এসএসসির কাছে আছে যে সেটা বহুবার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে জানানো হয়েছে। আপনারা জানেন একাধিক হলফনামায় সেই সংখ্যাটা উল্লেখ করা হয়েছে, এমনকি সুপ্রিম কোর্টে ভার্ডিক্টে সেই সংখ্যাটা অবধি বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছে যে দাগিদের তালিকা তো তুমি তোমার কাছে থাকা সত্ত্বেও এতদিন গোপন রাখছো কেন? আমি বলছি খুব সহজ প্রশ্ন, কিন্তু যে প্রশ্নের উত্তরটা সবাই এড়িয়ে যেতে চায়। অর্ণবের কাছে আছে? সন্ধ্যা যে সংখ্যাটা 48 পাতার রায়ে সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সেই সময়, তাতে কিন্তু শিক্ষকের সংখ্যাটা কম, গ্রুপ সি গ্রুপ ডির সংখ্যাটা বেশি। এবং এইটার পরে যেটা হয়েছে যে 15,000 প্লাস যারা কিনা ওই চিহ্নিত দাগিদের তালিকায় নেই, এটা সত্ত্বেও তাদের চাকরি চলে গিয়েছে। আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আমার মনে হয় যে পক্ষেরই লোক হোক না কেন, যে পার্টিরই লোক হোক না কেন, বা সংশ্লিষ্ট যতগুলো পক্ষ আছেন যারা সওয়াল করছেন বা তাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকুক বা না থাকুক, এই মুহূর্তে সকলের এই জায়গাটা আসা উচিত যে 7 আর 14 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হতে দেওয়া হোক, এবং সেই পরীক্ষাটা হতে দেওয়া হোক এবং যাতে অন্তত সেই অংশটা পরীক্ষায় বসতে পারে। এবং সুপ্রিম কোর্ট যেরকম রায় দিয়েছে সেইটা অনুযায়ী এসএসসি একটা পরীক্ষা কন্ডাক্ট করতে পারে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। আমি বলছি যে তুমি সবাই পরীক্ষায় বসতে দেওয়া হোক মানে টেন্টেডরাও বসবে বলছো? একদমই নয়, তাদের বাদ দিয়ে আমি বলছি এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে এই সংখ্যাটা, যেহেতু আমি বলছি 8,000-এর মধ্যে শিক্ষকের সংখ্যাটা কম, গ্রুপ সি গ্রুপ ডি বেশি, ওই সংখ্যাটা যদি স্কুল সার্ভিস কমিশন সত্যি আগে দিয়ে দিতে পারতো, অবশ্যই দিতে পারতো, আজকে দেবে। আজকে যখন এই ভার্ডিক্ট বেরিয়েছে 7 দিনের মধ্যে দিতে হবে এবং দেবো নিশ্চিত। কারণ এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 7 দিনের মধ্যে, সেটা হচ্ছে যে 7 দিনের ডেডলাইনটা কল্যাণবাবুই দিয়েছেন। এই ডেডলাইনের মধ্যে দিয়ে তখন তারা যখন দেবে, তারপর যে অংশটা রয়ে গেল, তার বাইরে যে অংশটা রয়ে গেল, যদি তার মধ্যে একজনও থাকে এরকম যে তাকে নিয়ে ধোঁয়াশা আছে, যদি এরকম থাকে তাহলে একজন থাকলেও ধোঁয়াশা, যদি সংখ্যাটা 100 হয় তাহলেও ধোঁয়াশা। আমি বলছি যে এরপর আরো নতুন কোনো জটিলতার জায়গা তৈরি হবে কিনা, আইনি জটিলতা তৈরি হবে কিনা। আমার মতে যে যদি এই জিনিসটা, এই প্রসেসটাকে আমরা যদি মানবিকভাবে না দেখি, তাহলে এই সমস্যার অনন্ত মানে সমস্যা আরো বেশি করে সমস্যার দিকে যাবে। এটা নিশ্চিত কোনো একটা জায়গায় আমি একমত। সুপ্রিম কোর্ট আজকেও বলেছেন যে পরীক্ষার পর আমরা আবার বসবো, আবার দেখবো যে কোনো দাগি, চিহ্নিত দাগি এর ভেতরে ঢুকে আছে কিনা, তাহলে সিবিআই তদন্ত হবে। একদমই তাই। সুতরাং সেই জায়গায় যতটা সম্ভব স্বচ্ছতা রক্ষা করে করা যায়, সেটা আমার মনে হয় যে স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং রাজ্য সরকারের তরফ থেকেও নিশ্চিত এই জিনিসটা করা হোক। তার কারণ এই যে 15,400 বা 15,500 যে সংখ্যাটা, এই সংখ্যাটা তো বিনা দোষে শাস্তিটা পাচ্ছে। এই যে বিনা দোষে শাস্তিটা পাচ্ছে, এই শাস্তিটা কোনোভাবে কোনো মানবিক জায়গা থেকে আপনি বলুন, যে তরফেরই লোক হোক, যার যে অ্যাফিলিয়েশন থাক বা সমর্থন থাক, প্রচ্ছন্ন বা প্রকাশ সমর্থন থাক, এখানে কোনো একটা জায়গায় কিন্তু এই মানবিক জায়গাটায় তাদের মানুষ মানে যে পক্ষই হোক না কেন, তাকে কিন্তু এই জায়গাটা অন্তত সহমতে আসতে হবে যে তাদের জন্য অন্তত একটা রাস্তা খোলা থাক। কিন্তু অনব, যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করলো তারা আলটিমেটলি শাস্তি পাবে। মানে আমি বলছি সেটাও তো ন্যায় বিচারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে প্রমাণ করতে হবে, সেটাও তো আইনি পদ্ধতির মধ্যে প্রমাণ করতে হবে যে একজন লোক টাকা নিয়েছে কি নেয়নি, সেটা একটা আইনি পদ্ধতিতে প্রমাণ হোক। আর তারা কি টাকা ফেরত দেবে? এই যে এতজনের টাকা যারা নিয়েছে তারা টাকা ফেরত দেবে? মনে রাখতে হবে স্পেসিফিক্যালি টেন্টেডদের কিন্তু এতদিনের বেতন ফেরত দিতে হবে এবং সুদ সহ। এবং সেখানে রাজ্য সরকার সেখানে নিশ্চিত আরো মানে এই জিনিসটা আরো ভবিষ্যতে এগোবে, আরো বেশি করে মানে আমি বলছি যে আইনি প্রসেসটা এগোবে। পরীক্ষাটা হয়ে দেওয়া হোক আগে, 7 আর 14 পরীক্ষাটা হোক, যারা বসেছেন তারা বসুক। এখানে যে ধরনের টেকনিক্যাল সমস্যা বা যাই থাকুক না কেন, এদেরকে অন্তত পরীক্ষাটা দেওয়ার সুযোগ অন্তত দেওয়া উচিত। একটা সেন্টেন্স বলছি। প্রথম কথা হচ্ছে আইনি পদ্ধতিতে এটা প্রমাণ হওয়া উচিত কারা টাকা খেয়েছে। কুণাল ঘোষ একটু সাহায্য করুন, উনি অন্ততপক্ষে একজন মন্ত্রীর নামটা বলে দিক আইনের কাছে গিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে জটিলতা হবে কি না, আপনারা এবার আবার টাকা খেলে জটিলতা হবে, টাকা না খেলে জটিলতা হবে না, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক বলেছেন, ওই টেন্টেডদের মানে চিহ্নিত টেন্টেডদের লিস্টে গ্রুপ সি গ্রুপ ডি সংখ্যাটা বেশি। এখানে একটা কথা অর্ণব আপনাকে মনে করাই, সরকার থেকে মমতা
বন্দ্যোপাধ্যায় সরকার কি ব্যবস্থা করলো, ডিসেম্বর মাস পর্যন্ত যে রিলিফটা দেওয়া হলো শিক্ষকদেরকে, যারা শিক্ষক তাদেরকে কিন্তু স্কুলে গিয়ে পড়িয়ে ইন্টারিম যে রিলিফটা পেতে হবে। আর গ্রুপ সি গ্রুপ ডি যারা, যেখানে আপনি বলছেন যে মূলত যেখানে দুর্নীতিটা হয়েছে তারা কিন্তু কিচ্ছু না করে বাড়িতে বসে টাকাটা পাবে, তার ব্যবস্থা করেছেন মমতা ব্যানার্জি। বোঝা যায় টাকাটা কোত্থেকে খেয়েছেন। এবং আমার শেষ কথা হচ্ছে, এই যে অযোগ্যদের ব্যাপারটা দেখবো বলে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে যোগ্যদেরটা দেখে নিই, তারপর অযোগ্য কাদের বলা হচ্ছে তোমাদের ব্যাপারটাও দেখবো। সেই ব্যাপার দেখাটা কি এইটাই ছিল যে নানা অছিলায় এমনকি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেও অযোগ্যরা, যে চিহ্নিত অযোগ্যরা যাতে একবার পরীক্ষায় বসতে পারে তার ব্যবস্থা করা, এইটাই কি অযোগ্যদের ব্যাপারটাকে দেখা ছিল? উনি আমি একটা কথা বলছি, আপনি খুব পরিষ্কার ভাবে শিক্ষক আর গ্রুপ সি গ্রুপ ডি কে আলাদা করতে চাইলেন। কেন গ্রুপ সি গ্রুপ ডি বাঙালি নয়? তাদের অন্য দরকার নেই, তাদের মাথার ছাদের দরকার নেই। আমি জানতে চাই আপনারা যে একটা সুন্দর পরিকল্পনা করে মাস্টারদের থেকে আলাদা করার চেষ্টা করলেন, এক মিনিট, আপনি বলেছেন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অপরাধীদের শাস্তি হবে, আপনি বলেছেন। তো আমি আপনাকে বলছি অলরেডি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কারা টেন্টেড তাদের লিস্ট এসে যাবে। এবং টেন্টেড গুলো তো আর এমনি এমনি ব্ল্যাঙ্ক ওয়েমার জমা দেয়নি যে ব্ল্যাঙ্ক ওয়েমার জমা দেওয়া তাদের চাকরি হয়ে যাবে, তারা তো মাল দিয়েছে। সেই সমস্ত যাদের আপনার টেন্টেড তাদের সবাইকে জেরা করা হোক, তাহলেই বেরোবে কারা মাল দিয়েছে। বেরিয়ে বলতে শুরু করবে 2016 পরবর্তীকালে ক্যাবিনেটের অত্যন্ত দুর্দন্ত প্রতাপ মন্ত্রী যিনি ছিলেন ঘটনাচক্রে, তিনি আবার রাজ্যের বিরোধী দল নেতাও, এবং সজলও তখন তৃণমূল করত। দুর্নীতির বিষয় বলছেন না ক্যাবিনেট জড়িত, শুভেন্দু অধিকারী কি জড়িত ছিলেন না? পূর্ব মেদিনীপুরের ডিপিএসসির পার্টিকুলার রায়টা কেন আসে? আরে ভাই পূর্ব মেদিনীপুরেরটা কেন আসে? মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে একটা স্পেসিফিক তদন্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করো, জেল দিতে পারবে কি পারবে না সেটা অন্য কথা, সেটা তো না আমরা তো জানতে চাই। আমি সজল বাবুর জ্ঞাতার্থে একটা জিনিস বলি যে কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যারা এই টেন্টেড ক্যান্ডিডেট সিবিআই প্রয়োজনে তাদের কাস্টাডিতে নিয়ে ইন্ট্রোগেশন করতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে যে এদের মধ্যে কাস্টাডিতে কজনকে নিয়েছে বা কজনকে। আমার পরবর্তী বক্তা শুভময়দার কাছে যাবো। দেখুন প্রশ্ন হলো যে পেছনে কারা? পার্থ চট্টোপাধ্যায় নয় গ্রেফতার হয়েছেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্বয়ং এই স্টুডিওতে বসে বলেছেন যে তিনি জেলে বসে জেনেছেন একজন প্রভাবশালী মন্ত্রী টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন এবং দল সে কথা জানতো। আবার এই 21-এর মন্ত্রিসভাতেও তিনি দাপটের সঙ্গে মন্ত্রী আছেন। আমার প্রথম প্রশ্ন যে এই সব মন্ত্রীদের নাম সামনে আসবে কিনা? কুণাল ঘোষও মন্ত্রীর কথা বলেছিলেন, আজকে সুপ্রিম কোর্টও মন্ত্রীর কথা বলছে। আমার দ্বিতীয় প্রশ্ন যে এই যারা টাকা দিয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই চিহ্নিত দাগীদের বেতন ফেরত দিতে হবে। এবার 7 দিনের মধ্যে তাদের নামের তালিকা প্রকাশ্যে চলে আসবে, গোটা রাজ্যের লোক এলাকার লোক তাদের নাম জানবে। এবার কি এই দাগীরা ওই সব নেতামন্ত্রীর নাম প্রকাশ্যে আনবে? সেটা কোন দিকে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে যেতে পারে? শুভময়দা। শুনবাবু, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে যাদের দাগি বলা হচ্ছে আর কি, আমাদের দেশের যে প্রাইভেসির আইন আছে তাতে তাদেরকে সরকার তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করাটাই ভালো। অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের কাছ থেকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তারা যে ভুল করেছেন তার শাস্তি দেবেন, তার টাকা নিয়ে নেবেন। এই যে টাঙিয়ে দিলাম, এই টাঙিয়ে দিয়ে কী হবে, তাদের নামগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু মোটের ওপর যারা সত্যিকারের সেই টাকাগুলো নিয়েছেন তাদের নাম নিয়ে কিন্তু আলোচনা হবে না, তাদের নাম কোনোদিন কোথাও টাঙানো হবে না। কুণালদা যেটা বলেছেন সেই বলাটায় আমাদের একটা সুবিধে হবে যে আমরা সবসময় বলতে পারি আমরা তো কুণালদার চেয়েও বড় তৃণমূল, কারণ কুণালদা তৃণমূলের বিরুদ্ধে যে ধরনের কথাগুলো বলেন আমাদের কাছে অত খবর থাকে না। সুতরাং সেই জায়গাটুকু ছাড়া আর কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেই কুণালদা যেটা বলেছেন। ঠিক, কিন্তু শুভময়দা একটা আপনাকে সম্ভাবনা মাথায়, এই যাদের নামগুলো টাঙানো হলো তারা এবার চিৎকার করে বলতে শুরু করবেন যে তারা কাকে টাকা দিয়েছেন। দেখুন, সেই নামগুলো যাদের টাকা দিয়েছেন সেটা তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের রাষ্ট্র ব্যবস্থার জোর আছে জানার মতো, তার জন্যে সেটা পাবলিসিটি করে টাঙিয়ে তবে তারা নাম বলবেন কেন? রাষ্ট্র ব্যবস্থা তাদের ডাকতে পারে। এবং এই একই জায়গায় আমি প্রশ্ন করছি, যে তালিকার কথা বারবার আমাদের মহামান্য আদালত বলছেন সেই তালিকা তো সিবিআইয়ের কাছেও আছে। তো মহামান্য আদালত এসএসসিকে বলছেন তালিকা বার করতে, সিবিআইয়ের তালিকাটিও তো মহামান্য আদালত বলতে পারতেন যে মানুষের কাছে দেয়া হোক যদি দিতেই হয়, বা সেই অনুযায়ী তদন্ত করা হোক। এই জায়গায় কিন্তু একটাই আইনি উত্তর আছে, যেহেতু এসএসসি পরীক্ষা নিয়েছে
পরীক্ষা নিয়ামক সংস্থা তো এসএসসি, প্রাইমারি রেসপন্সিবিলিটি এসএসসির ওপর বর্তায় যে কোনো তালিকা সামনে আনা, সিবিআই এর ওপর বর্তায় না। আমি বরঞ্চ সিবিআইকে আমি আপনাকে বাড়তি সময় দেব, অন্য জায়গায় দায়ী করব যে সিবিআই মিজারেবলি ফেল করেছে, ব্যর্থ হয়েছে চাল আর কাঁকড় আলাদা করার ক্ষেত্রে। দেখুন, যদি সিবিআই খুব একটা ব্যর্থ হতো তাহলে কিন্তু বারবার করে এসএসসি বলছে আমাদের কাছে একটা তালিকা আছে। এসএসসি কিন্তু উল্টো দিকটা বলছে যে আমাদের কাছে বাকি যারা আছেন তারা যে সৎ, তারা যে গোলমাল করেননি, এই তালিকাটা আমরা বলতে পারছি না, ফলে সেইটা কিন্তু তাদের যুক্তি হবে। দ্বিতীয় হচ্ছে, প্রতাপবাবুর কথায় একটা স্টকহোম সিনড্রোম দেখলাম, অর্থাৎ যারা আমায় অপহরণ করেছে তাদের বিরুদ্ধে আর খুব কথা বলতে পারছি না। ক্লান্তি, হতাশা থেকে ওই স্টকহোমে সেটা হয়েছিল, 6 দিন ধরে আটকে রাখার পর যারা আটকে রেখেছিল তাদেরও বন্ধু মনে হচ্ছিল। এসএসসিকে যেটা বন্ধু মনে করছেন, এবং যারা আগামী দিনে এই পরীক্ষাটা নেবে তারা কিন্তু কতটা ঠিকভাবে পরীক্ষা নেবে, কারণ আসল জায়গাটা বদলায়নি প্রতাপবাবু। ফলে যে আশাটা করছেন এবং তাদের বিরুদ্ধে খুব একটা কথা না বললেই তারা যে মানুষকে সুবিধে দেবেন বা মানুষের কোনো সুবিধে করবেন এমন নয়। এবং এক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা বা এই ধরনের যৌক্তিক যে ভাবনাগুলো আসতে পারে, আমার মনে হয় এই রাজ্য সরকার ইন্টারেস্টেড হবে না। তৃতীয় হচ্ছে, সজলদার বিরুদ্ধে অত্যন্ত কড়া প্রতিবাদ করে হয়েছিলাম, লাফিয়ে উঠতে যাচ্ছিলাম, বলতে যাচ্ছিলাম যে কোনো উচ্চ মাধ্যমিকের প্রশ্ন নিয়ে আসুন অঙ্কের, আমি এখানে এই আজকের এই অনুষ্ঠানের পর গিয়ে তার উত্তর দেবো। তারপর ভাবলাম সেই খাতা তো আবার পশ্চিমবঙ্গের কোনো একটা বোর্ড টোর্ডের লোকজন দেখবে, ফলে উত্তর যেটা দেবো সেই উত্তর অঙ্কে 100 পাওয়ার মতো হলেও নম্বর তো এদিক থেকে ওদিক হয়ে যাবে, 0টা 100 হয়ে যাবে, 100টা 0 হয়ে যাবে, 55 চেয়ে 13 বেশি হয়ে যাবে, ফলে সেই সাহসটা নেওয়া গেল না। মূল যে জায়গাটা বলতে চাই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় প্রাক্তন বিচারপতির কথা যখন আসছে, তিনি কিন্তু যে ঘটনাটি ঘটিয়ে দিয়েছেন সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে যুগান্তকারী। তাতে তৃণমূলের একটি আসনও হয়তো কমবে না, কিন্তু তার সঙ্গে এটা সম্পর্কিত নয় যেটা বিশ্বনাথদা বলেছেন। যেটা মূল যৌক্তিক ব্যাপার সেটা হচ্ছে বিষয়টি একেবারে সামনে চলে এসছে, এবং এইখানে মূল কথা হলো তালিকার যে ট্যাম্পারিংয়ের কথা আসছে, ভুলের সম্ভাবনা তো থাকবেই, মানুষের ভুল করার অধিকার, তার রায়টাই তো আপেল হলো আসছে, এবং ভুল করার অধিকার তো কেড়ে নেওয়া যায় না। কিন্তু তৃণমূল সরকার যেটা করেছে, বারবার যেটা করেছে, যেভাবে এই গোলমাল পাকিয়েছে, তৃণমূলের যৌক্তিক মানুষেরাও জানেন, তৃণমূলের সেই 99% সমর্থক এবং কর্মী জানেন, যারা চুরি করেন না সেই মানুষগুলো, যে এই গোটা যে বিষয়টি এটা কোনো ভুল হয়নি, এটা দুর্নীতিই হয়েছে। একদম। আমি বলছি ঠিক এই শেষ বাক্যটা দেখুন, একবারও শুভময়দা খুব নরম করে তার নিজস্ব স্টাইলে বললেন ভুল নয়, ট্যাম্পারিং শব্দটা মাননীয় বিচারপতিরা ব্যবহার করেছেন, তার কারণ এই ভুলের পেছনে একবার সচেতন ইচ্ছা আছে। টিঙ্কারিং শব্দটা ব্যবহার করছেন তার কারণ হচ্ছে তার আশঙ্কা যে এই অথরিটি আবার এই যে যারা বসবেন প্রতাপবাবুর মতো সাধারণ পরীক্ষার্থীরা, তাদের আবার তালিকাটায় কোনো রকম ট্যাম্পারিং করবেন না তো। এই শব্দগুলো ব্যবহার হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে অত্যন্ত সচেতনভাবে, সুতরাং এটা কোথাও ভুল বা মিস্টেক নয়। হ্যাঁ, ডিফার করব তোমার একটা কথা, জাস্ট পার্সিয়ালি ডিফার করছি, সেটা হচ্ছে সিবিআই এর উপর বর্তায় না যে কথাটা বলা হলো এই ক্ষেত্রে, যে এসএসসির উপর বর্তায়। দেখো, দুর্নীতি তদন্তের দায়িত্বটা কিন্তু সিবিআইকেই দেওয়া হয়েছে, এবং যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে ডেকে কেন জানা হবে না ভাই টাকাটা কার কাছে দিয়েছিলে। আমি অন্য অর্থে বললাম যে কোন তালিকা পাবলিশ করার দায়িত্ব সবসময় যে পরীক্ষা নিয়েছে তাকে দেওয়া হয়েছে এসএসসিকে, তারা ওটা সিবিআই করতে পারবে না। কিন্তু এইবার আমার প্রশ্নটা হচ্ছে এই চিহ্নিত অযোগ্যদেরকে ডেকে প্রশ্ন করার থেকেও বড়, যেটা শুভময়দা বললেন ঠিক কথা, এদেরকে ডেকে প্রশ্ন করার ব্যবস্থা রাষ্ট্রের আছে। এই যে কুণাল ঘোষের ইন্টারভিউটা তোমরা দেখালে, আমার খুব ভুল না হলে গত বছর 1 মে ইন্টারভিউটা তোমরা করেছিলে, তোমরা লাইভ করেছিলে। এবার ঘটনাটা হচ্ছে, এবং সেদিন থেকে এটা আমার একটা যুগপৎ বিস্ময়, সেদিন কেন এরকম হলো না যে এবিপি স্টুডিওয়ে বসে তুমি যখন ইন্টারভিউটা করছো এবং উনি এই কথাগুলো বললেন, তারপরে সিবিআইয়ের অফিসাররা এবিপি স্টুডিও এসে বাইরে ঘরে অপেক্ষা করবে না, এখান থেকে কুণাল ঘোষ ইন্টারভিউটা শেষ করে ঘর থেকে বেরোবেন, সিবিআই ওনাকে গাড়িতে তুলবেন গ্রেপ্তার করার জন্য না, কিন্তু এই প্রশ্নটা করার জন্য যে আপনি বলুন সেই মন্ত্রীটি কে যিনি 7.5 লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন। যদি সিবিআইয়ের এই আন্তরিকতা থেকে থাকে যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে খুঁজে বার করতে হবে চোরেদেরকে, তাহলে কেন একটা লোক দাঁড়িয়ে বলছে যে আমি জানি ক্যাবিনেটে কে চুরি করেছে, আমি জানি যে 2016 সাল থেকে চুরি হচ্ছে, আমি জানি দল সব জানতো, একটা লোক লাইভ ক্যামেরার সামনে এসে লাইভ টিভিতে বলছে, তারপর থেকে আজকে পর্যন্ত মুখপত্র, তাকে আজ পর্যন্ত সিবিআই প্রশ্নটুকু করলো না যে সেই মন্ত্রীর নামটা কি। আমি এই কারণটা আমি জানতে চাই। না, আমি সুমনদা একটা লাইন আমি বলি, আপনি চাল আর কাকড়ের কথা বলেছেন, আগে কারণটা এই চাল আর কাকড় ওটা আমায় প্রশ্ন করেনি, সুমনদাকে করেছে। না না, চাল আর কাকড় সিবিআই কেন, না না সেটা তো আপনাকে করেছে, আমাকে করেনি, আমায় করেছে বলতে উত্তর দিচ্ছি।
চাল আর কাকড় আলাদা করতে কেন পারিনি বললেন সিবিআই। এটা তো সিবিআই কিছু করার আগে অনেকদিন আগে অভিজিৎ গাঙ্গুলি করে দিয়েছিলেন। 8,000 ছেলে মেয়ের চাকরি বাতিল করে ঘোষণা করে দিয়েছিলেন তিনি। তখন যদি সরকার মেনে নিত, সেদিন ফিগারটা এদিক ওদিক হতে পারে, সেদিন যদি সরকার মেনে নিত তাহলে তো আজকে 26,000 নিয়ে আলোচনা করতে হতো না। এটা তো অনেক আগেই ক্লিয়ার করা ছিল। মোটামুটি কাছাকাছি ওরকমই আছে। আমি প্রতাপ বাবুর কাছে যাবো তার আগে। না, আমার খুব ভালো লাগলো যে প্রথম কথা দিনটাকে শতরূপ মনে রেখেছে, 1 মে। হ্যাঁ, মে দিবসে মার্কসের বাণী না মনে রেখে পুঙ্খানুপুঙ্খ মনে রাখছে শতরূপ, এটা অত্যন্ত আমাদের কাছে ভালো সব মনে রেখেছি। মমতার বাড়িতে যাদের টাকা আছে সব বক্তব্য মনে রেখেছি। মমতাকে গ্রেফতার করুন, মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করুন, মমতার বাড়িতে 7,000 টাকা আছে সব মনে আছে, সব মনে আছে। চিৎকার করে ফেলে মমতা ব্যানার্জির বাড়িতে 7,000 টাকা আছে, তার মাঝখানে ঢুকতে হবে। কি কোনটা মনে নেই বলো না, কোনটা শুনতে চাও সব বলে দিচ্ছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করতে চাই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনি একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজন যোগ্যেরও চাকরি যেতে দেব না। তো কোন পদ্ধতিতে কিভাবে আমাদেরকে আবার সেই জায়গাটা ফিরিয়ে দেবেন সেই রাস্তা আপনি আমাদের দেখিয়ে দেবেন সময় মতো। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে আমাদের কোনো বাধা নেই, আমরা বেতনও পাচ্ছি। কারণটা কি? কারণ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো আমরা চাই যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেখানে বলেছিল 3 মাসের মধ্যে ওই ওএমআর শিটকে নতুন কোনো সংস্থাকে দিয়ে পুনর্মূল্যায়ন করিয়ে আবার ইন্টারভিউর মাধ্যমে নতুন করে প্যানেল তৈরি করতে। তো সেই ইন্টারভিউ আমরা দিতেই পারতাম, কিন্তু তা না দিয়ে আমরা আবার লিখিত পরীক্ষায় বসতে চলেছি। এটা আমাদের জন্য তার সঙ্গে শুধু বিষয়টা একটাই আমার থাকবে যে এটা কি আদৌ বাস্তবসম্মত? মানে এটা আইডিয়াল, এটা আমরা প্রত্যেকে চাই, কিন্তু সব যোগ্য চাকরি পাবে এই গ্যারান্টি কে দেবে? কেন আমি এই প্রশ্নটা করছি যে পুরোটা যখন পরীক্ষায় চলে গেল তখন তো সব যোগ্য চাকরি পাবা, সে যদি যোগ্যতার সঙ্গে পরীক্ষা দেয় সেটা অত্যন্ত কঠিন, আমি আবার বলছি, তারা চাকরি পাবে অথবা পাবে না। সব ক্যান্ডিডেট তো 5 লক্ষ প্লাস, সব যোগ্য চাকরি পাবে এই গ্যারান্টি আদৌ কি দেওয়া সম্ভব? প্রতিটি ক্যান্ডিডেট ইকুয়াল অপরচুনিটিতেই আসবে। প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু সম আশা নিয়ে আসবে। কথা বলেছে মানে যে ছেলেটি বঞ্চিত হয়েছে এখন হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট। এক সেকেন্ড, যে ছেলেটি অ্যাপ্লাই করেছে প্রথমবার জন্য এবার, সেও কিন্তু একই রকম আশা নিয়ে প্রত্যাশা নিয়েই কিন্তু পরীক্ষাটাই বসবে। বরঞ্চ আমি প্রতাপ বাবুর সঙ্গে একমত যে ইয়াং যারা আছে, যে 25 বছর ছেলেটা আছে, অনেক সে পুরো চর্চাটার মধ্যে আছে, ওনারা তো পুরো এনার্জিটা দিয়ে পড়াশোনায় চলে গেছিলেন, বলছিলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যাশা দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে যতদিন আমি বাঁচব, মানে আমি যদি বেঁচে থাকি কারো চাকরি যাবে না। দেখুন, রাজনীতিবিদদের যাওয়া মানে বাঁচা, রাজনীতিবিদদের মরা, রাজনীতিবিদদের মানে এই যে ন্যারেটিভগুলো, এইগুলো কেবলমাত্র মানুষকে কিন্তু প্রভাবিত করার জন্য। রাজনীতিবিদরা রাজনীতি বিক্রি করে বাজারে, মানে তারা মানুষের আবেগ নিয়ে খেলে। তারা জানে যে ওই রকম অবস্থাতে আমাকে যদি সামাল দিতে হয় তাহলে এই ধরনের মিথ্যে কথাগুলো বলে যেতে হবে, তাদেরকে আবেগতাড়িত করতে হবে। মিথ্যে কথা বলছি, আমি রিভিউ পিটিশন দাবি করেনি, রাজ্য সরকার চেষ্টা করে আবেগ নিয়ে খেলতে হবে, সেই জায়গায় গলাবাজি করো না, আবেগ নিয়ে খেলতে হবে। আমি আবেগ নিয়ে খেলার কথাই বলতে চাইছি, আমি আবেগ নিয়ে খেলাতে চাইছি, কারণ আবেগ নিয়ে তোমরা খেলতে খেলতে মানুষকে কোথায় নিয়ে প্রশ্ন করছি। আমি খালি জানতে চাইছি, আমি চেঁচামেচির মধ্যে যাচ্ছি না, জানতে চাইছি এই যে রিভিউ পিটিশনটাকে নিয়ে বারবার কথা বলা হচ্ছে না, খালি একটা জিনিস জানতে চাই, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই 3টে স্তরে রাজ্য সরকার এমন কোন কাগজটা দেয়নি, কি এসএসসি এমন কোন কাগজটা দেয়নি যে বাড়তি কাগজটাকে দিয়ে রাজ্য সরকার রিভিউ পিটিশনটা করেছিল, যে ওরা আশা করছিল নতুন কোনো রায় আসবে? খালি জানতে চাইছি এটা। আমি বলছি অরূপের কি উত্তর আমি জানি না, কিন্তু ডে 1 থেকে এই অনুষ্ঠানে এবিপি আনন্দে আমরা বলেছি যে রিভিউ পিটিশন, তার বারবার এই নিয়ে আইনজীবী যারা গেস্ট এসছেন ফিরদৌস সহ তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে রিভিউ পিটিশন এক হচ্ছে সেই বেঞ্চেই যায়, সেই বেঞ্চে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি সরে যাওয়ার পর আরেকজন যে মাননীয় বিচারপতি আছেন তার কাছে যাবে, 1। 2 হচ্ছে রিভিউ পিটিশনে মূল রায় পরিবর্তিত হয়েছে সেই সংখ্যা 0.01% নয়,
সো সুতরাং রিভিউ পিটিশন নিয়ে আমি কোনো মানে আমি বলছি যে এই যে আশার আশার বেলুনটা ফোলানো উচিত নয়, কিন্তু রাজনীতিবিদরা দীর্ঘজীবী হন, কিন্তু মানুষের আবেগ নিয়ে খেলার প্রশ্নটা থেকে যাচ্ছে। ঠিক এইখান থেকে আমি আমার পরবর্তী বিষয়ে যাব, সেটা হচ্ছে তৃণমূল বিধায়কের গ্রেফতার। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে আজকেই ডাকা হয়েছিল তার আত্মীয়াকে, তার পিসিকে, এবং আজকে কি নিয়ে তারা বললেন, বেরিয়ে কি বললেন পরপর দেখাবো। ভাইপো ইডির জালে আর পিসি ইডির জিজ্ঞাসাবাদের মুখে ইডির নজরে পিসি ভাইপো জীবনকৃষ্ণ সাহা ও মায়া সাহা, তৃণমূল বিধায়ক ও তৃণমূল কাউন্সিলর। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন। সকাল ১১:৩৫ নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ঢোকেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি। সোমবার বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর পিসির বাড়িতেও যায় ইডি। সূত্রের খবর, সেদিনই তাঁকে ২৮শে আগস্ট ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়। এই আবহেই চাঞ্চল্যকর দাবি করেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা। দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া সাহা বাড়ির পেছনে আমি বাড়ি কিনে রেখে দিয়েছে, এমএলএ হয়েই তো করলো। পুত্র আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়। যদিও ইডি দপ্তরে ঢোকার মুখে জীবনকৃষ্ণ সাহার পিসি যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। না, এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে নাই, আমি জোর গলায় বলছি। প্রায় ৭.৫ ঘন্টা পর সন্ধে ৭টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান মায়া সাহা। বললো আপনার বিশ্বনাথ সাহা যেগুলা করেছিল সে এটা বুঝাই যাচ্ছে, এগুলা সত্যি। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম মিথ্যা, হিংসি। সমস্ত নথি জমা দিয়েছেন? সমস্ত হয়নি, বললো কি বাকি আছে, সেগুলা পরে রাখবো এই ১০-১৫ দিনের মধ্যে। আপনি যে সম্পত্তি কিনেছিলেন সেখানে নগদ কোনো লেনদেন হয়েছে কিনা এই প্রশ্ন? না, নগদ লেনদেন কিচ্ছু হয়নি। হ্যাঁ যাইটি ছিল, আমরা লোন নিয়ে করেছি ব্যাংকে। আপনার জীবনকে কেন মোবাইল পুকুরে ফেলতে হয়, নালায় ফেলতে হয়? সেখানেও পিসি ভাইপো, বাংলার মানুষ অপেক্ষা করে আছে আসল পিসি ভাইপোর কাছে কখন পৌঁছায়। আসল পিসিকে তলব না করলে জীবনের পিসিকে তলব করে লাভ কি? গোটা বিষয় থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছে তৃণমূল। কে তলব, কে সাড়া দিয়েছে ওসব নিয়ে কোনো বক্তব্য নেই। এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। ফলে কে কাকে তলব করছে, কে কাকে যাচ্ছে, এ নিয়ে কোনো মন্তব্য নেই। এই আবহেই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। এরপর কি, এবার কি করবে কেন্দ্রীয় এজেন্সি, সেটাই দেখার। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এজেন্সির প্রসঙ্গে আসব, কিন্তু এতক্ষণ এই সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়ে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। ভূপতি নস্কর তিনি লিখছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য দাগিদের আলাদা করতে কতটা সদিচ্ছা দেখায়, এখন সেইটা দেখায়। চন্দন জোয়ারদার লিখছেন, দাগিদের নাম সামনে এলে তারা আবার কাদের নাম সামনে আনবে? শর্মিষ্ঠা দত্ত লিখছেন, এসএসসির হাত থেকে পরীক্ষার দায়িত্ব নিয়ে কোনো কেন্দ্রীয় সংস্থাকে দিলে হয়তো সঠিক হতো। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, শীর্ষ আদালতের এত ভৎসনার পরও এসএসসির টনক নড়ে না, সম্বিত ফেরে না। সৈকত বর্মন লিখছেন, আগেই তালিকা দিয়ে দিলে হাজার হাজার যোগ্য চাকরিহারাকে এই দুর্দশার মধ্যে পড়তে হতো না। আর ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন সরাসরি অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখাবো। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। বছর ঘুরলেই বিধানসভা ভোট, কিন্তু উত্তাপ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। রথী মহারথীদের সভা মিছিল শুরু হয়ে গেছে। গত 4 মাসে 3 বার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী।
একবার এসেছেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে সেভাবে আক্রমণ না করলেও অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন অমিত শাহর ছেলে জয় শাহর আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। উনি কেন 11 সালে 21শে জুলাই সরকার আসার পরে, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, নো স্টুডেন্ট মুভমেন্ট, নো ইউথ মুভমেন্ট, কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর সঙ্গে লড়াইতে, সেই ভাইপোকে কেন তার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর করে দিয়েছেন? সোমেন মিত্রর মতো সিনিয়র লিডারকে কেটে দিয়ে তাকে জোর করে 2014 সালে এমপি করেছেন। এর উত্তর উনাকে দিতে হবে। অমিত শাহর প্রতি গরম, নরেন্দ্র মোদীর প্রতি নরম, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল? এই প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। মোদীর বিরুদ্ধে কথা সে বলে না, কখনো মোদীর নাম তার মুখে উচ্চারিত হয় না, খেয়াল করে দেখবেন এগুলো। রাজনৈতিক কৌশল নিয়ে চর্চা হয়, আলোচনা হয়, কিন্তু তল খুঁজে পাওয়া যায় কি? বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতির সমীকরণ কোন পথে এগোয় সেদিকেই সবার নজর। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা কথা ঠিক যে জয় শাহ সৌরভ গাঙ্গুলিও নন, রজার বিনিও নন, এবং কোনোদিন ক্রিকেট ব্যাট ছুঁয়ে দেখেছেন এই রকম খবর অন্তত আমাদের কাছে নেই। আমি যে প্রথমে সজল বিসিসিআইয়ের সচিব, তারপর সোজা আইসিসির চেয়ারম্যান। অজিত ব্যানার্জি কোথায় ছিলেন? এখন সমস্ত ফুটবলের মাথায় বসে আছেন। বেঙ্গল অলিম্পিকে ছোট ভাই, তাকে আবার ত্যায্যপুত্র করেছে। হ্যাঁ, নিজের পরিবারকে যেখানে বসিয়ে রেখেছেন, বললেন ওটা লক্ষ কোটি টাকার ব্যাপার, সেই জন্য সৌরভ গাঙ্গুলিকে বসিয়েছিলেন। ওটা যদি, কারণ উনি আমাদের কলকাতা কন্ট্রোল বোর্ড যেটা সিএবির মাথায় ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলেন। ওটা হয়তো লক্ষ কোটি টাকার ব্যাপার ছিল না, কোটি কোটি টাকার ব্যাপার ছিল। আমার প্রশ্ন হচ্ছে, কোন ফুটবলটা কবে খেললেন অজিত বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে তাও এরভাবে দেখেছি ভাঙা পায়ে খেলতে দেখেছি। আরো একটু পিছিয়ে যেতে পারো, প্রিয়রঞ্জন দাস মুন্সি কোন ফুটবলের জীবনে একটা গোল খেয়েছেন? না না, প্রশ্ন আছে যে এটা রাজনীতিবিদদের ব্যাধি। না না, এটা রাজনীতি মানে পরিবারতন্ত্রের অ্যাঙ্গেল তুমি দাও, কিন্তু এই যে হ্যাঁ সিন্ধিয়া মাথায় বসবেন, এটা যুগে যুগে ভারতীয় রাজনীতিতে হয়ে এসেছে, অত্যন্ত অন্যায়। ছেলেকে রাজনৈতিক চেয়ারে বসাননি, রাজনৈতিক পদে বসাননি। যে অভিযোগটা অমিত শাহর বিরুদ্ধে উঠছে, এই অভিযোগটা ঠিক একটা সময় আমরাও তুলতাম চন্দন ঘোষের বিরুদ্ধে। জ্যোতিবাবু কিন্তু তার ছেলেকে রাজনীতিতে আনেনি। আমার প্রশ্নটা হচ্ছে যে দেখুন, দুটো কি খুব আলাদা হলো? আমি বলছি আমি রাজনৈতিক পজিশন ব্যবহার করে অন্য সুবিধে পাইয়ে দেয়া এবং রাজনীতিতে বসানো ব্যাপারটা, আমি ব্যাকগ্রাউন্ডটা জানি না যে উনি ওই পদে যাওয়ার যোগ্য কি যোগ্য না, কিন্তু আমি ওই অজিত ব্যানার্জিটা জানি। সেটা উনি কবে যোগ্য, জয়শাহটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যখন অরূপ নিশ্চয়ই জানবে জয়শাহ। শহীদ ক্ষুদিরাম তিনি ওই একবার বিদায় দেমা গাইতে গাইতে মঞ্চে উঠে গেছিলেন, ফাঁসির মঞ্চে, এটাও আজকে বলেছেন। সেটাও আমাদের জানা উচিত, দেখা উচিত। প্রশ্নটা জয়শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কটা উইকেট নিয়েছেন, কটা ব্যাটে 6 মেরেছেন সেটার জন্য না। জয়শাহ কেন এসেছেন? অমিত শাহ যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা নরেন্দ্র মোদী, ভাই তোমার বলার সময় অজিত ব্যানার্জি কি করে এসেছেন? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে না জয়শাহ বিসিসিআই আসতেন, না আইসিসি। অজিত ব্যানার্জি আসতেন না, অজিত ব্যানার্জি কবে থেকে ক্লাব সংগঠন করেন, মানে খেলার সঙ্গে জড়িত, সেটা আমার থেকে সজল ভালো জানে। এই যে সজল ফুটবল নিয়ে এত বড় বড় জ্ঞানের কথা বলে, আপনি প্রিয়দার নাম করলেন, ঠিক আজকে দাঁড়িয়ে গতকালকে নিউজ, ফিফা চিঠি দিয়েছে এআইএফএফ কে সাসপেন্ড করে দেবে বলে, ভারতীয় ফুটবলকে সাসপেন্ড করে দেবে বলে। 7 বছর ধরে ইলেকশন পেন্ডিং, ফুটবল নিয়ামক সংস্থা ভারতবর্ষের এত অপদার্থ জায়গায় নামিয়েছে, গোটা ভারতবর্ষের ফুটবলকে সাসপেন্ড এর আগেও একাধিকবার হয়েছে, একাধিক না, গতকালকে সেই চিঠি প্রকাশ হয়েছে। আজকে দাঁড়িয়ে বলছে অজিত ব্যানার্জি কল্যাণ চৌবে, কল্যাণ চৌবের বলার কথা, ফুটবলটাকে কোথায় নিয়ে অজিত ব্যানার্জি বলা উচিত। গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনো বাকি আছে, আনবো আপনাদের সামনে। তালিকা বলছে, অজিত ব্যানার্জির নামটা বলা হলো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বাংলার চ্যাপ্টারের। স্বপন ব্যানার্জি, যিনি কিনা বাবুন ব্যানার্জি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মোহনবাগানের ফুটবল সেক্রেটারি, গ্রাউন্ড সেক্রেটারি,
ওয়েস্ট বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কবাডি অ্যাসোসিয়েশনের মাথায় আছেন। দেখুন, ইনি কোনোদিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছেন বলে আমি তো শুনিনি অন্ততপক্ষে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আমি বুঝতাম, মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রিয়রঞ্জন দাসমুন্সির নামটা বলা হলো না সুমনদা, দেখুন প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন কংগ্রেস সরকারে নেই, যখন তখনও ফুটবলে তার কন্ট্রিবিউশন বা তার ভূমিকা আমরা জানি। ধরুন অরুণ জেটলি আমি বলছি, আমার বিরোধী দলের, কিন্তু বিজেপি যখন ক্ষমতাতে নেই তখনও ডিডিসিএতে অরুণ জেটলির কন্ট্রিবিউশন সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা রয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওনার একেবারে সহোদর ভাইরা যে এত বড় ক্রীড়াবিদ, এটা পশ্চিমবাংলার কোন ব্যক্তিটি জানতো? এবং আমি বলছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন। তোমার সঙ্গে আমি একমত নই শতরূপ, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন তো পরের ব্যাপার, সেই পথটায় প্রথম কথা কি করে পৌঁছলেন রাজনৈতিক প্রভাব ব্যবহার করে, এক। দুই হচ্ছে যে সেখানে যদি ঠিক যেমন শিক্ষার ব্যাপারে আমরা বলি যে কলেজের পরিচালন সমিতিতে কেন শিক্ষাবিদ থাকবে না, যিনি খেলাটা, আমি তো তোমার সঙ্গে একমত, আমিও সেই কথাই বলছি, আমি সেটাই বলছি, কন্ট্রিবিউশন তো পরে। আমি সুতরাং সেই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন জয়শাকে নিয়ে কথা তো আমরা চিরকাল বলে এসেছি, মানে একদম সত্যি কথা, কিন্তু আপনি আপনার সহোদর ভাইদেরকে পশ্চিমবাংলার ময়দানের মালিকানা লিখে দিয়ে তারপর আপনার মুখে কথা আমাদেরকে শুনতে হবে। আমি শতরূপের এই এতগুলো একমত শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যখন জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে বুদ্ধবাবু দাঁড়িয়ে বলছে আমার ক্যান্ডিডেট প্রসূনবাবু কলকাতা নগরপাল, তখন শতরূপের সাথে আমি একমতই হতে পারছি। এই যে এত স্টেডিয়াম ফুটবল নিয়ে বললো, সিপিএম এইসবের ঊর্ধ্বে, কারণ ওরা স্টেডিয়ামে হোপ 86 করতো, রাজীব গান্ধীর দেওয়া ভারত সরকারের টাকায় তৈরি হওয়া স্টেডিয়ামে হোপ 86 আমার বাড়ির পাশে না গীতাঞ্জলি স্টেডিয়াম, কেমন বামফ্রন্ট সরকার শুরু করে দিয়ে শেষ করে দিয়ে গেছিল, ইনফ্যাক্ট ওরা এসে ফিতে কেটেছে, আজ পর্যন্ত সেখানে কোনো খেলা হয়েছে বলে শুনিনি, নিয়মিত মিউজিক কনসার্ট হয়। আমি সেগুলো আজ আলোচনার বিষয় নয়, আমি বলছি কি বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক কথা, আমার 2007 সাল খুব সম্ভবত বিসিসিআই ইলেকশনে উনি প্রসূন মুখার্জি 6 না 7 সাল জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে বলেছিলেন ওর হারা উচিত। কি হয়েছিল? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের ক্যান্ডিডেট প্রসূনবাবু হেরে গেছেন ইলেকশনটা, জগমোহন ডালমিয়াই জিতেছিলেন। অর্থাৎ কথাটা আমি এই কারণে বলছি যে অর্থাৎ নয়, আমি বলছি কি অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য 235টা আসন পেয়ে যে লোকটা তার কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যদি মনে করতেন যে এবার আমি ঢুকে ওখানে ভোটটা করাবো, তাহলে জগমোহন ডালমিয়ার পিতৃপুরুষের ক্ষমতা ছিল না সেই ভোটটা জেতার। সুতরাং তখন সিঙ্গুর নন্দীগ্রাম এপিসোড শুরু সিপিএম এর পায়ের ইনফ্যাক্ট অরূপ যে শব্দবন্ধটা বললেন ঠিক এইভাবে নয়, বলেছিলেন জগমোহন ডালমিয়া নাম না করে বলেছিলেন অশুভ শক্তি। খেলার মাঠ থেকে এবার একটু পড়াশোনা মাঝে একটা কথা, প্রথম জিনিসটা হচ্ছে আমি একটা সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা মনে করাতে চাই। তিনি তখন বামফ্রন্ট সরকার ভীষণভাবে ক্ষমতায়, টেবিল টেনিস বোর্ডে প্রচণ্ড গণ্ডগোল, তার সঙ্গে সরকারের কোনো যোগ নেই, তাকে সবাই মিলে এনে অবস্থা সামলেছিল, সুতরাং ভালো উদাহরণ আছে। আর দ্বিতীয় হচ্ছে যেটা এই যে অমিত শাহ জয় শাহ আলোচনা, সত্যি এই নিয়ে অনেক বিতর্ক উঠবে, পরিবারতন্ত্রের কথা আসবে, কিন্তু যেটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন রাজনীতি করলে তো কিছুই নেই, আর সকালবেলা থেকে আপনাদের চ্যানেলে পিসি ভাইপো দেখেই বুকটা ছ্যাঁত করে উঠছে, এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত হচ্ছে। অর্থাৎ রাজনীতি সেটাই বলছি, আমি তো ঠাকুর ঘরের মধ্যে যাচ্ছি না, আমি বলছি কাকা পিসি ভাইপো শুনলেই বুকটা আমাদের যে ছ্যাঁত করে উঠছে, এটা কিন্তু কে কোন বোর্ডের প্রেসিডেন্ট হলেন বলেন নয়, এটা মূলত রাজনীতির কথা। বেশ, আমি বলছি ভালো উদাহরণ বলেছেন সুমদা, আমি আবার বলছি আমি একমত নই, তার কারণ ওই টেবিল টেনিস বোর্ড যদি ধরা যায়, হ্যাঁ সোমনাথ বাবু, তারপরে সুব্রত মুখোপাধ্যায়, আমার প্রশ্নটা ফান্ডামেন্টাল, যে টেবিল টেনিস বোর্ডে যিনি টেবিল টেনিস খেলেছেন, খেলাটার সঙ্গে যুক্ত আছেন, সেই রকম মানুষের জায়গায় কেন রাজনীতিবিদরা বসবেন? সেটা অরুণ জেটলির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, জয় শাহর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কংগ্রেস তো এটার একেবারে ট্র্যাডিশন সেট করেছিল এই দেশে, সেটাও সমান সমালোচনার যোগ্য। কিন্তু আমি এখান থেকে খেলার মাঠ থেকে সরাসরি পড়াশুনোর জগতে যাব, যে আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এবং সেই পরীক্ষায় আলটিমেটলি দেখা গেল 95-96% ছেলেমেয়ে নির্বিঘ্নে পরীক্ষা দিল। প্রায় 30,000 ছেলেমেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, এবং 81টা সেন্টারে হলো 14টা সাবজেক্ট। বারবার বলা হয়েছিল যে কেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন এটা হবে, একেবারে শিরদাঁড়া সোজা করে তার সিদ্ধান্তে অনড় ছিলেন শান্তা দত্ত দে। এবং এটা যদি শিক্ষাক্ষেত্রে স্বশাসনের একটা ছবি হয়, আরেকটা ছবি আমাদের লজ্জিত করছে, সেটা দলদাসত্বের ছবি। তার কারণ একজন অধ্যাপক যখন তার কলেজের মধ্যে রাজনৈতিক নেতানেত্রীর ছবিওলা পাঞ্জাবি পরে সেই দলের মধ্যে পাঞ্জাবি বিতরণ করে, সেই ছবিটা শিক্ষাক্ষেত্রের আদর্শ ছবি নয়, হতে পারে না।
পাশাপাশি। ভয়ও যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে। করে দেখালো কলকাতা বিশ্ববিদ্যালয়। শাসকের সঙ্গে আপসহীন সংঘাতের রাস্তায় হেঁটে শিরদাঁড়া সোজা রেখে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই নেওয়া হলো পরীক্ষা। 96% পড়ুয়ার উপস্থিতিতে পরীক্ষা হলো নির্বিঘ্নেই। ভয় যেমন সংক্রামক, সাহস তেমন সংক্রামক। যে সাহসটা একদম স্বাধীন এবং যৌক্তিকতার উপর দাঁড়িয়ে, তাহলে সবাই তার পাশে দাঁড়ায়। ছাত্রছাত্রীরা দাঁড়ালো, অভিভাবকরা দাঁড়ালো, শিক্ষাকর্মীরা দাঁড়ালো। 96% উপস্থিতিতে পরীক্ষা চলছে। সাউথ সিটি কলেজে তখন পরীক্ষা চলছে। কলেজের বাইরে প্রফুল্লচন্দ্র কলেজের পড়ুয়াদের একাংশ স্লোগান দিতে দিতে হেলমেট ছাড়া বাইক মিছিল নিয়ে রওনা দেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দিতে। हेलमेट कोথায়? हेलमेट नहीं, आज के हेलमेट तृणमूलेर उत्सव। हम लोग हेलमेट पहनेंगे तो सफोकेशन होगा, इसलिए हम लोग अभी इतना हेलमेट नहीं पहन के जा पा रहे। हेलमेट আজকে লাগে না, সবাই যাচ্ছে দিদির ডাকে, তো হেলমেট দিয়ে কি হবে? শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজে পরীক্ষা চলাকালীনই টিএমসিপির জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক। পরীক্ষার্থীদের অভিযোগ, শোরগোলে অসুবিধায় পড়তে হয়। যা প্রবলেম হয়েছে যারা নয়েজ ক্রিয়েট করেছে তা সেটার জন্য, আদারওয়াইজ আর কিছু না। স্লোগান শাউটিং যে হচ্ছিল সেটা হ্যাঁ হল পর্যন্ত চলে। হ্যাঁ হ্যাঁ। প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিশানা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। 2025 সালে এই নতুন মাননীয় ভিসি তার যে অতি সক্রিয়তা, এটা আমাদের প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তিনি অলরেডি কার ইন্ধনে, কার মদতে তিনি এই বক্তব্য রাখছেন বা সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেটা বোঝার আর অবকাশ রাখে না। পাল্টা উপাচার্য মনে করিয়ে দিয়েছেন স্বশাসনের পাঠ। বিশ্ববিদ্যালয় হতে হবে অটোনমি, বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে অটোনমি। বিশ্ববিদ্যালয়ের লিডারশিপে যে থাকবে তাকে হতে হবে স্বাধীন চেতা এবং স্বাধীন সত্যটাকে যৌক্তিকতার উপরে সকলকে নিয়ে সেটার জয় অবশ্যম্ভাবী। সেটাই ঘটল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন স্বশাসন এবং স্বাধীনচেতা হওয়ার কথা বললেন, তখন সেদিনই সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগের অধ্যক্ষকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পাঞ্জাবি পরে। অধ্যক্ষ কলেজে এসেছিলেন হালকা সবুজ ফুলহাতা জামা গায়ে, কিন্তু পরীক্ষা চলাকালীন ছাত্র সংসদে ঢুকে তার উপরেই পরে নিলেন হলুদ পাঞ্জাবি। অধ্যক্ষের পরনের পাঞ্জাবির বুকে লেখা জয় বাংলা, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এরপর অধ্যক্ষ এই পাঞ্জাবি পরে কলেজের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের তৈরি বিশেষ পোশাক বিতরণ করলেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে। বৃহস্পতিবার একদিকে যখন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজে পরীক্ষা চলছিল, তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজে এই ভূমিকায় দেখা গেল খোদ কলেজেরই অধ্যক্ষ জাফর আলী খানকে। আমি উপরে ছিলাম পরীক্ষা তদারকির জন্য, ওরা একাধিকবার আমাকে ডাকলো, অনুরোধ করলো যে স্যার আপনি একটু নিচে আসুন। তখন ওরা অনুরোধ করে যে একটি পাঞ্জাবি পরে আপনি কয়েকটা পাঞ্জাবি, টি শার্ট এগুলো ডিস্ট্রিবিউট করে দিন। জাস্ট ওদের অনুরোধ রক্ষার্থে আমি এটা করি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, কয়েকদিন আগে উপাচার্যের কাছে আবেদন জানিয়েছিলেন এই অধ্যক্ষই। স্টাফ, নন টিচিং স্টাফ, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস সকলেই একটা আবেদন করেছে আমার কাছে লিখিতভাবে যে 28শে আগস্টের পরীক্ষাটা যাতে অন্যদিন করা হয়, কারণ এর ফলে ছাত্রছাত্রীদের তো আসা যাওয়ার একটা অসুবিধা আছেই। আমি সেটার পরিপ্রেক্ষিতে ভিসি ম্যাডামকে, মাননীয় ভিসি ম্যাডামকে একটা মেল পাঠিয়েছি, যার ফলে যাতে পরীক্ষাটা ওই দিনে পোস্টপোন করে অন্যদিন পরীক্ষাটা নেওয়া যায়। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আরও এক ধাপ এগিয়ে অধ্যক্ষ পরে নিলেন তৃণমূল ছাত্র পরিষদের এই পাঞ্জাবি। এটা নতুন কিছু নয়। পশ্চিম বাংলাতে পুলিশ থেকে শুরু করে যে ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই একদম বাধ্য হয়ে গেছে, আর বাধ্য করা হয়েছে এবং তারা উৎসাহের সঙ্গে করছে। কোনোটাই নিরপেক্ষ নেই পশ্চিম বাংলাতে। পশ্চিম বাংলার মানুষরা দেখতে পাচ্ছে 26-এর পরে সব নিরপেক্ষ হয়ে যাবে, এটা একদম নিশ্চিত আমি বলি। যারা শিক্ষক সংগঠন করেন বা অধ্যাপক সংগঠন করেন, তো তারা যখন নির্দিষ্ট দলের
সেই অধ্যাপক শাখার রাজনীতি করেন, তো তখন সেটা যদি আপত্তি না হয়, তাহলে একজন অধ্যক্ষ বা অধ্যাপক ব্যক্তিগতভাবে কোন রাজনীতিকে সমর্থন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিকে সমর্থন করলে সেটা কি করে দোষের হতে পারে? বামপন্থীরা বা বিজেপির যে অধ্যাপক সংগঠন আছেন, তো তারা সেখানে রাজনীতি করেন না। কলেজ চত্বরেই কেক কেটে বিশেষ পোশাক পরে মেয়ো রোডের উদ্দেশ্যে রওনা দেন টিএমসিপির কর্মী সমর্থকরা। সৌমিত্র রায়, অর্ণব মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সুকুমার রায় লিখেছিলেন, আর করে না বুক দূর দূর জুজুর নামটি শুনে। এখন কার্যত এই জুজু দেখানোর অভিযোগ নিয়েই বঙ্গ রাজনীতি তোলপাড়। আজই নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, বিডিও, এসডিও, ডিএমদের চাকরি খাওয়ার ভয় দেখানো হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন আসে যায়, তারপর রাজ্য সরকার থাকে। এই কদিন আগেই 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত একেবারে সপ্তমে ওঠে। নির্বাচন কমিশন তলব করাতে মুখ্য সচিবকে দিল্লি যেতে হয় এবং এফআইআর না করলেও শেষ পর্যন্ত 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ মেনে নেয় রাজ্য সরকার। এই সব ঠোকাঠুকি নিয়ে অ্যানিমেশনের রসিকতা করলাম বলে আবার কেস ঠুকে দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Yes! কেস দেবেন না প্লিজ।